যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি নিজেও অ্যাকচুয়ালি খুব কম সময় পাইছি কন্টেন্ট করার। তো আমার পরে মাথায় আইডিয়া আসলো অন্যভাবে যে আমি তোমাদেরকে মানে এটা শেখার জন্য, এটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা জিনিস ওয়েব স্ক্রেপিং এর ব্যাপারটা, এবং এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে তোমাদের ম্যাক্সিমাম, আচ্ছা তোমাদের ধরো এখানে আছে কতজন দেখি তো, আছে 21 জন। তোমাদের এই 21 জনের মধ্যে এইচটিএমএল জানো কতজন? আচ্ছা জানো না কয়জন, কিংবা জানো কয়জন? আচ্ছা জানো কয়জন, জানার সংখ্যাই কম হওয়ার কথা, জানো কয়জন বলো তো? হ্যান্ড রাইজ করতে পারো যারা যারা জানেন। আহ, ভাই ফুল পারি না, ইন্টারে যা ছিল ওগুলাই। ও আচ্ছা, তোমরা তো ইন্টার এইচটিএমএল করে আসছো, তাহলে আমি আবার চিন্তা করতেছি কেন, আমি তো ভুলেই গেছি যে তোমাদের সবার হচ্ছে আইসিটি ছিল। দাদা বেসিকটা জানি, বেসিকটা হ্যাঁ, ডিপার্টমেন্টে করেছে। ভাই আমি এক্সেল। ভাবতেছিলাম ইন্টারের কথাটা বলবো কিনা। আমি তো এটা ভুলেই গেছিলাম, আমি আরো ভাবতেছি আচ্ছা ওদের তো এইচটিএমএল জানার কথা না অনেকেরই। আমার এখন মাত্র মনে হলো যে তোমাদের তো ম্যাক্সিমাম তোমরা আসলে আইসিটি তে করে আসছো, অ্যাটলিস্ট বেসিকটা সবাই মানে কম বেশি জানো আর কি। আচ্ছা তোমাদেরকে যদি জাস্ট ছোট করে একটু এইচটিএমএল যদি দেখাই, আচ্ছা একটা বেসিক এইচটিএমএল নিয়ে আসি। উম, 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 ওখান থেকে আনতে গেলে তো, ফর এক্সাম্পল ধরো তোমার এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এখন ধরো তুমি, এখন কোশ্চেন হচ্ছে যে তুমি একটা ওয়েব পেজ তৈরি করবে কিভাবে, সেটা হচ্ছে কথা। তো আলটিমেটলি তুমি মানে সিম্পলি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একটা, আমার এখানে তো নোটপ্যাড নেই, আমার এখানে জানি কি এক টেক্সট এডিটর আছে, আমি তো ভুলে গেছি টেক্সট এডিটর। আচ্ছা অ্যাকচুয়ালি ইউজ করা হয় না টেক্সট এডিটর। আচ্ছা আমি এটা না ইউজ করে আমি ভিজুয়াল স্টুডিওটাই ওপেন করি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যারা হচ্ছে আহ, কি জানি বলে আইডি ইউজ করতে বেশি পছন্দ করো, এই যে এটা একটা আইডি, তো তোমাদের হচ্ছে আহ, মানে তোমাদের জন্য বেটার হচ্ছে অ্যাকচুয়ালি এই ভিএস কোড ইউজ করো। ভিএস কোডে তুমি লিটারালি আসলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি মানে ল্যাঙ্গুয়েজে তুমি কোড করতে পারবে। ফর এক্সাম্পল মানে পাইথনে হচ্ছে আমরা ইউজুয়ালি পাইথন ওটার জন্য হচ্ছে কমন, বাট পাইথন অ্যাকচুয়ালি তোমাদের লাগবে না। মানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে শুধুমাত্র তারাই পাইথন ইউজ করে, কারণ পাইথনের অনেক ইয়ে আছে, মানে আহ, তোমার টুল আছে যে টুলগুলো ওদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে। বাট এই পর্যায়ে তোমাদের অ্যাকচুয়ালি ওই টুলগুলো ইউজ করতে হবে না। সো ভিএস কোড হচ্ছে সবকিছুর জন্য কমন, তুমি এখানে পাইথন, জাভা, ওয়েবের যে কোনো কিছু, সি, সি প্লাস প্লাস থেকে শুরু করে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে করতে পারবা। এটার অনেক সুন্দর ফিচার আছে, সবচেয়ে সুন্দর হচ্ছে এটা থিম, মানে ইউজুয়ালি ব্ল্যাক থিম সবারই খুব পছন্দ আমি অলওয়েজ ব্ল্যাক থিম পছন্দ করি, এটা বাই ডিফল্টে ব্ল্যাক। তুমি এখানে আবার অনেক কাস্টমাইজ করতে পারবে, এখানকার কালার কোড গুলো অনেক সুন্দর আর কি। আর সবচেয়ে বড় কথা, একটার মধ্যে সব ইউজ করা যায় এরকম আসলে খুব কম আছে। তো এইটা ভিএস কোড, এবং এটা অনেক লাইট ওয়েট। আরো বড় জিনিস হচ্ছে এটা অনেক লাইট ওয়েট, এই যে আমি ওপেন করলাম সাথে সাথে ওপেন হয়ে গেল। বাট আমি যদি পাইচার্ম এখন ওপেন করতাম, পাইচার্ম ওপেন হইতে লিস্ট আরো কয়েক সেকেন্ড বেশি লাগতো আর কি। আচ্ছা তো যাই হোক, আমি এটাকে এখন সেভ করি। ভাই পাইচার্মে দুইটা এডিশন আছে না, একটা হচ্ছে বিজনেস নাকি আরেকটা কমিউনিটি? বিজনেস আর কি কমিউনিটি, এটা কি? হ্যাঁ ওটা পাইচার্মের, কি? হ্যাঁ পাইচার্মের আছে, হ্যাঁ। তো ভাই ওটা মানে ইন্ডাস্ট্রিতে কি ওই প্রফেশনাল ওটা ইউজ করা হয়, মানে ওটা ইউজ করলে কি মানে আলাদা যেসব টুলস মানে ওদেরকে হেল্প হ্যাঁ করে অনেক ওটা কি? এক্সট্রা, অনেক এক্সট্রা টুল আসলে আছে, সেই টুলগুলো আসলে আমাদের দরকার হয় না। মানে তোমার টুল বলতে কিরকম, ধরো তুমি একটা কোড করছো, ফর এক্সাম্পল হচ্ছে তোমার পাইচার্মে তুমি ধরো হচ্ছে 2-3 লাইন গ্যাপ দিয়ে তুমি ফাংশন একটার পর আরেকটা লিখছো। এখন ও হচ্ছে সাথে সাথে ওটা একটা ওয়ার্নিং সিগন্যাল দেখা দিবে। তোমার ইউজুয়ালি পাইথনের স্ট্যান্ডার্ড জিনিস হচ্ছে তুমি 1 লাইন করে গ্যাপ দিবা, কিংবা তুমি যদি একটা ক্লাস তৈরি করো, ক্লাসের পরে একটা থেকে আরেকটা হয়তো বা 2 লাইন করে গ্যাপ দিতে হয়। সো ওইটার হচ্ছে তোমার একটা স্ট্যান্ডার্ড, আমি এক্সাক্টটা জানি না, তবে ওরকমই আর কি, ভুলে গেছি আর কি। তো ও হচ্ছে তোমার সাথে সাথে ওটা ওয়ার্নিং দেখাবে, বাট তুমি কিন্তু জুপিটারে হোক কিংবা অন্য কোনো আইডিতে ওই জিনিসটা পাবা না। কিংবা এই যে ভিএস কোডেই তোমার এখানে তুমি হচ্ছে ওরকম 2-3-4 লাইন 10 লাইন গ্যাপ দিলাম মাঝখানে, এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেমেটিক না, বাট
তোমার দেখার সৌন্দর্যের জন্য তোমার কিছু স্ট্যান্ডার্ড আছে আর কি, দেখার সৌন্দর্য কিংবা কোডের রিডেবিলিটির জন্য। তো আলটিমেটলি ও তখন সাথে সাথে ওটা ক্যাচ করে দিবে। কিংবা ধরো ভিএস কোডে তুমি একটা ভেরিয়েবল ইউজ করছো, এই ভেরিয়েবলটা তুমি মানে ধরো পরে আর ইউজ করো নেই, মানে আনইউজড ভেরিয়েবল। সো আলটিমেটলি ও কিন্তু ভিএস কোড কিন্তু কোনো ওয়ার্নিং দেখাবে না, কিংবা জুপিটার নোটবুক তোমাকে কোনো ওয়ার্নিং দেখাবে না। বাট তোমার হচ্ছে পাইচার্মের সাথে সাথে ওইটাকে আছে তোমার একটা আলাদা কালারে নিয়ে যায়, এটা আচ্ছা একটা ট্রান্সপারেন্ট কালারে নিয়ে যেটা ওর সাথে সাথে, কিংবা ওখানে তোমার একটা পাশে একটা ওয়ার্নিং সাইন জেনারেট করবে। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রামের জন্য কোনো ক্ষতিকর কিছু না, মানে এটার জন্য তোমার প্রোগ্রাম নষ্ট হবে না, কিছু হবে না, বাট এটা আনইউজড। সো এটা লিটারালি কোনো কাজ নেই, শুধু শুধু প্রোগ্রামের মধ্যে ঢুকানো এই জিনিসটা মানে দেখতে আর কি ভালো লাগবে না, কিংবা পরবর্তীতে যে কোড পড়বে সে হয়তো হারাই যাবে যে কি ব্যাপার, আমি একটা ভেরিয়েবল দেখে আসলাম, ওই ভেরিয়েবলটা আসলে কোথায় ইউজ হয়েছে আমি খুঁজে পাচ্ছি না। তো আলটিমেটলি তোমার এই ধরনের প্রবলেম গুলো তোমার মানে সিম্পলি চিন্তা করো যে ইন্ডাস্ট্রিতে তোমার ক্লিন কোড অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ক্লিন কোডের ক্ষেত্রে তোমার এই জিনিস মানে এই জিনিসগুলো তোমার অনেক হেল্প করে আর কি পাইচার্মে। এটা জাস্ট আমি সিম্পল কিছু এক্সাম্পল দিলাম, যেটার জন্য কোনো টুলে ক্লিকও করতে হয় না, বাই ডিফল্টই থাকে। তো আলটিমেটলি তোমার এই ছাড়া তোমার অনেক স্ট্যান্ডার্ড টুল আছে যেগুলো হচ্ছে তোমার মানে পুরা কোড, ধরো তোমার হচ্ছে যা যা লাগে ইন্ডাস্ট্রিতে, তোমার টেস্টিং থেকে শুরু করে তোমার হচ্ছে আদার যত কিছু আছে সবকিছুই তোমার ওই একটা দিয়েই তোমার সব কাজ চালিয়ে দেওয়া যায় আর কি। কিংবা ধরো সরাসরি ওখান থেকেই তোমার মানে গিটের এক্সটেনশন ইউজ করা, মানে সরাসরি তুমি মানে ওই গিটহাবে নিয়েও কাজ করে যায় আর কি, রিপোজিটরি ম্যানেজমেন্ট নিয়েও কাজ করে। কিংবা ডিবাগিং এর ক্ষেত্রে ও আচ্ছা তোমাদেরকে ওদের ডিবাগিং দেখানোর কথা আমি তো ভুলে গেছি, পরে কেউ মনে করে দেয়নি। আচ্ছা, তো মানে ওগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে পাইচার্ম অনেক বেটার। যেমন ভিএস করে তুমি হয়তো বা মানে ওইভাবে করতে পারবে না আর কি, ওখানে যেরকম তুমি লাইন সিলেক্ট করে 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 তোমার একটা পার্টিকুলার ব্লক সিলেক্ট করে তুমি সেই ব্লকের উপরে করতে পারবে, এখানে তুমি করতে পারবে না। তো ওইটাই আর কি, যে এই কারণে তোমার ইন্ডাস্ট্রিতে পাইচার্ম ইউজ করা হয়, বাট সিম্পলি কোডিং এর জন্য তোমার আসলে পাইচার্ম মানে নট নেসেসারি। পাইচার্ম আসলে তোমার স্লো না, পাইচার্ম আসলে তোমার ওপেন হইতে একটু সময় নেয় আর কি, বাট একবার ওপেন হয়ে গেলে তখন মানে অনেক স্মুথলি চলে। বাট এমনি ইউজুয়ালি তুমি দাদা, হ্যাঁ বলো। যে জুপিটারে হলো যেমন পাইচার্ম বা অন্য কোন আইডিতে আমি হচ্ছে আগে একটা জিনিস নোটিস করছিলাম যে সাপোজ একটা কোড একটা মানে লাইব্রেরি যদি লিখি, ডট লিখলে হচ্ছিল ওইটার ভিতরকার হচ্ছিল ফাংশন গুলা শো করে আর কি। এই টাইপের কোন অপশন কি জুপিটারে আছে? বা হচ্ছিল যে ভ্যারিয়েবল লিখলে বিভিন্ন ভ্যারিয়েবল কে হচ্ছিল শো করে আর কি, আমার স্টোর ভ্যারিয়েবল কি কি আছে আর কি। থাকতে পারে, আমি শিওর না আসলে। আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি আসলে জুপিটারে বুঝি আছে নাই, দাদা, আরেকবার আমি বলো। দেখছিলাম একজনরে করতে, মানে হচ্ছে দাদা বলছে যে আমরা সাপোজ প্রিন্ট লিখতে যাব, তো পি দিলাম, ওই যে লেটেক্সে যেরকম আর কি কমান্ডটা দেখায় না অপশনে নিচে, ও জুপিটার এরকম দেখায় কিনা ওইটাও জানতে চাইতেছে আর কি। বা যদি হচ্ছিল তুমি কি যে অটো ম্যাথ কমপ্লিটের টাইপ কথা করি, বলতেছো? সাপোজ হ্যাঁ ম্যাথ যদি টাইপ করি, ম্যাথ মডিউলটা যদি কল করি, ম্যাথ টাইপ আচ্ছা, করলে দেখা যাবে যে ফাংশন ডটের জন্য তোমাকে ট্যাব জি প্রেস করতে হবে। ট্যাব। ট্যাব, হ্যাঁ ট্যাব প্রেস করলে তোমার তখন ওরকম অপশন আসে আর কি। আচ্ছা আমি আচ্ছা ওটা আমি দেখাচ্ছি। কিংবা তোমার হচ্ছে যে ভেরিয়েবলের নাম তুমি 2 লাইন লেখছো, 2 লাইন লেখা ট্যাপ মারলে তোমার অটো কমপ্লিট হয়ে যাবে আর কি। আর অপশন দেখতে চাইলে আইদার সিঙ্গেল ট্যাপ অথবা ডাবল ট্যাপ, আমি এটা ভুলে গেছি। আচ্ছা আমি চেক করতেছি। আচ্ছা এইটা আগে দেখো। তো আমি হচ্ছে তোমার এই যে এই HTML যে কোডটা আছে ওটা আমি জাস্ট সিম্পলি যে test.html নামে আমি সেভ করলাম আর কি। এটা তোমরা অলরেডি ম্যাক্সিমামই জানো আই গেস, কিংবা যারা জানো না তারা দেখো যে HTML আসলে .html নামে সেভ করতে হয়। সামনে জাস্ট একটা নাম দিলাম টেস্ট, ওকে ফাইন, সেভ দিলাম। আমি ডেস্কটপ সেভ করতেছি, ওকে। সো আমি যদি এখন ডেস্কটপে যাই তাইলে হচ্ছে আমি এই কোডটা পাবো। তো আলটিমেটলি আমার ডেস্কটপে যাওয়ার দরকার নেই, আমি হচ্ছে আমার ফাইল ম্যানেজার থেকে ওটা অ্যাক্সেস করতে পারি। ওয়েট, কি নিয়ে আসতেছে। সো আমি যদি ডেস্কটপে যাই, আমি এই যে দেখতেছি এখানে test.html, রাইট? সো test.html, এখন এইটা যদি আমি রাইট ক্লিক করে যদি ওপেন উইথ গুগল ক্রোম দেই, অথবা ফায়ারফক্স অথবা যে কোনোটাই তুমি ইউজ করতে পারো। আমি গুগল ক্রোম দিলাম। সো ও হচ্ছে এই যে লোড করলো মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। সো এটা হচ্ছে একটা ওয়েব পেজ, রাইট? এটা হচ্ছে আমার অফলাইন একটা ওয়েব পেজ যেটা আমার পিসির মধ্যে আছে। এখন তুমি যদি কখনো এটাকে ওয়েবে ট্রান্সফার করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে এই যে
ফর এক্সাম্পল একটা ডোমেইন নেম কিনতে হবে, ডোমেইন নেম কিনে সেটার পাশাপাশি তোমাকে হচ্ছে ওই যে পেজের নাম দিয়ে দিতে হবে, যেমন এই পেজটার নাম হচ্ছে htmlbasic.asp। আচ্ছা, তো এখন কোশ্চেন আসতে পারে যে ডট এইচটিএমএল আবার এখানে ডট এএসপিএস এই জিনিসটা কি? ধরো ওরা হচ্ছে তোমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তো ইন দ্যাট কেস ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে এএসপি, কিংবা তোমরা পিএইচপি ইউজ করতে পারো। অনেক সময় তোমরা দেখবে যে লাস্টে ডট পিএইচপি লেখা আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো ওই অ্যাকচুয়ালি ওই ফাইলের মধ্যেই তোমার এইচটিএমএলই থাকে, আর মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের বাট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন থাকে, কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আর কি। আচ্ছা, তো এখন যেটা ব্যাপার তোমার হচ্ছে আমরা কোডে যাই আবার। তোমার চাইলে আমরা এখানে মডিফাই করতে পারবো, যেমন তোমার বেসিক যেটা থাকে এইচটিএমএল এর ট্যাগ থাকে, এটা হচ্ছে স্টার্ট এন্ডিং। তোমার হচ্ছে এরকম বডি ট্যাগের মধ্যে তোমার এরকম কিছু লেখা আছে, এটা হচ্ছে H1 ট্যাগ, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হেডার টাইপ, মানে একটা H1 এর তোমার H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডার টাইপ আছে। ও হচ্ছে তোমার একটু মানে সবচেয়ে বড় আর কি একটা হেডিং নিয়ে আসে। আর পি হচ্ছে প্যারাগ্রাফ, এরকম প্যারাগ্রাফ চাইলে তুমি আরো অনেকগুলো অ্যাড করে দিতে পারো। সো আমি এটা ফর এক্সাম্পল আমি যদি এটা কপি করে কয়েকটা প্যারাগ্রাফ দেই, আবার ধরো হেডিং ধরো আমি H3 আরেকটা ইউজ করলাম। সো H3 হচ্ছে স্টার্ট থেকে এন্ডিং। আবার তুমি যদি চাও যে এই প্যারাগ্রাফের এই এই লেখাগুলো বোল্ড হবে, সো জাস্ট স্টার্টিং ট্যাগ হচ্ছে বি, আর আচ্ছা এ অটো অটো কমপ্লিট করে দিয়েছি, এটাকে জাস্ট এটার মধ্যে মুভ করি। সো এই ইন দ্যাট কেস এটা হচ্ছে বোল্ড হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আই দিলে ইটালিক, কিংবা ইউ দিলে হচ্ছে আন্ডারলাইন। সো তোমার হচ্ছে এরকম আর কি। সো আমি যদি এটা এখানে অটো সেভ হয়, তারপর আমি কমান্ড এস দিলাম, ভিএস কোডে এটা একটা সুবিধা, তোমার হচ্ছে এখানে এটা বাই ডিফল্ট অটো সেভ হয়, আলাদাভাবে কনফিগার করা লাগে না। ফর এক্সাম্পল তুমি ভুলে গেছো সেভ করতে, পরে এসে সামহাউ ভুলে ক্লোজ করে দিছো, তবে কি হয়েছে তোমার কোড হারানোর ভয় নেই, ও অটোমেটিক্যালি মানে প্রতি সেকেন্ড পর পরই 1-2 সেকেন্ড পর পরই তোমার সেভ করতে থাকে অটোমেটিক্যালি, মানে তুমি লেখা শেষ করো। আচ্ছা, এই যে দেখো, তো আলটিমেটলি হচ্ছে যে এইভাবে তোমার একটা ওয়েব পেজ ক্রিয়েট করে। তো সোজা বাংলায় হচ্ছে এইচটিএমএল এর বেসিক হচ্ছে তোমার এরকম অনেকগুলো ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগের স্টার্টিং আর এন্ডিং ট্যাগ আছে, অথবা কিছু কিছু এক্সেপশন ক্ষেত্রে নাও থাকতে পারে, শুধু একটাই থাকে। ফর এক্সাম্পল তোমার লাইন ব্রেক অথবা এরকম আরো কিছু আছে। তো যাই হোক, তো তোমার হচ্ছে ইউজুয়ালি মাথায় রাখবে যে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে তোমার যে স্টার্টিং অথবা এন্ডিং ট্যাগ থাকে। এখন যেটা ব্যাপার, এইচটিএমএল হয়তো তোমরা সবাই কম বেশি জানো। এখন তোমার হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে তোমাদেরকে এর আগে একদিন বলছিলাম মনে হয় যে সিএসএস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিজাইন। সো ডিজাইনের ক্ষেত্রে যেটা ব্যাপার, তখন তুমি কোন পার্টিকুলার জিনিসটাকে ডিজাইন করবে সেটা তোমার আইডি অথবা ক্লাস দিয়ে ডিফাইন করা হয়। তো আলটিমেটলি আমরা যখন কোন একটা ওয়েব পেজ থেকে কোনো ডাটা নিয়ে আসবো, আমাদেরকে অ্যাকচুয়ালি ওইভাবে চেক করতে হবে। আমরা এক্সাম্পল যখন দেখবো তখনই বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। বাট জিনিসটা হচ্ছে যে এই প্রত্যেকটা ট্যাগের আন্ডারে জাস্ট ক্লাস অথবা আইডি থাকে, যেটা দিয়ে একে চেনা যায়। মানে তুমি ধরো একটা পার্টিকুলার জায়গাকে চেঞ্জ করবা, কিভাবে চেঞ্জ করবা? ফর এক্সাম্পল আমার হেয়ার আজকে বসানো আছে, আমি কালকে আমি হচ্ছে আমার হেয়ার হচ্ছে স্পাইক করতে চাই, তো আমি কিভাবে ডিফাইন করবো? তো ফর এক্সাম্পল ধরো এখানে হচ্ছে আমার হেয়ারের সেকশন হচ্ছে এই যে ফর এক্সাম্পল এইটা, তো আমি ধরো হচ্ছে এরকম ইয়াদ করলাম ক্লাস ইকুয়াল টু হচ্ছে তোমার ফর এক্সাম্পল আমার হচ্ছে হেয়ার। সো নেক্সট টাইম আমি যখন হেয়ারের কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করতে যাব, সো ইন দ্যাট কেস আমাকে তখন আমার জাস্ট এই ক্লাসটা তখন কল করলেই হবে। মানে কেউ যদি সিএসএস শিখে থাকো অথবা সিএসএস নিয়ে করো, তখন দেখবে যে এরকম যে ক্লাস ধরে যদি তুমি ওটার পার্টিকুলার, ফর এক্সাম্পল এটার আমি ফন্ট চেঞ্জ করব, এটার আমি স্টাইল চেঞ্জ করব, এটার আমি কালার চেঞ্জ করব, এরকম অনেক কিছু স্টাইল তোমরা এখন বলতে পারো যে এখানে ভিতরেই স্টাইল দেওয়া যায়, সেটাও অ্যাকচুয়ালি সিএসএস, সেটাকে আমরা বলি ইনলাইন সিএসএস, অথবা তুমি আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেখানে তুমি হচ্ছে স্টাইল ডিফাইন করে দিতে পারো। তো সোজা বাংলায় হচ্ছে তোমার এই মানে যেই ক্লাসের উপর তুমি কাজ করতে চাও সেই ক্লাসের উপরে তুমি তখন ওই এডিশনাল জিনিসপত্র অ্যাড করতে পারবে আর কি, স্টাইল অ্যাড করতে পারবে আর কি। তো আমরা যখন আজকে দেখবো, তখন এই জিনিসটা আমরা খুব কমনলি দেখবো আর কি, যে তোমার বিভিন্ন জায়গায় তোমার আমাদের যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগের হচ্ছে ক্লাস অথবা আইডি এরকম থাকে আর কি। ইউজুয়ালি ক্লাসটি আমরা সবচেয়ে বেশি দেখি। তো তখন হচ্ছে আমরা দেখবো আর কি যে ওগুলা ধরে ধরে আমরা তখন হচ্ছে ডাটা কালেক্ট করার চেষ্টা করব। তো সিম্পলি
এইটা মানে এইভাবে তোমার হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করা হয়। তোমরা যদি এইচটিএমএল শিখতে চাও, এইচটিএমএল আসলে খুবই ইজি। মানে যারা খুব একটা ভালো পারো না কিংবা আরো একটু ডিটেলস দেখতে চাও, জাস্ট একটা ফাইল ক্রিয়েট করবো ডট এইচটিএমএল নামে, তোমার ডেস্কটপে রাখো অথবা যেখানেই রাখো, জাস্ট রাইট ক্লিক করে তোমার ওই যে ব্রাউজার দিয়ে ওপেন করবা, আর ভিতরে মডিফাই করবা, আবার এটা রিলোড করবা, ভিতরে মডিফাই করবা, আবার এই পেজটা রিলোড করবা। তখন এখানে তোমরা চেঞ্জ দেখতে পাবে, ভিডিও অ্যাড করতে নিয়ে ঘাটাঘাটি করতেছি না, জাস্ট একটা এইচটিএমএল মানে বেসিক এইচটিএমএল কেমন হয় সেটা সম্পর্কে বললাম। তবে এরকম আরো ট্যাগ আছে, তুমি টেবিল কিভাবে তৈরি করবা, তারপরে হচ্ছে লিস্ট কিভাবে তৈরি করবা, টেক্সট কিভাবে ফরম্যাট করবা। আর এটা তো একবারে বেসিক, সব তোমার সিকোয়েন্সিয়ালি আসবে। বাট আমরা এখনকার দিনে যখন কোন একটা ওয়েব পেজ দেখি, এখানে তোমার এই যে উপরে নেভিগেশন প্যান থাকে, লেফট মেনু বার থাকে, রাইট বার থাকে, এটা হচ্ছে বডি, আবার এটার নিচে তোমার ফুড বার থাকে। সো কিংবা এই যে উপরে যে হেডার সেকশন আছে, সেই হেডার সেকশনে তোমার হচ্ছে লোগো টাইপ কিংবা হচ্ছে ডেসক্রিপশন, এই জিনিসগুলো থাকে। সো ওগুলো আসলে তোমার আলাদা আলাদা ডিপ থাকে আর কি। মানে ডিপ হচ্ছে সেপারেট থাকে। মানে ডিপ বলতে তোমার হচ্ছে যে ডিভাইড করার জন্য আর কি, বিভিন্ন সেকশনকে ডিভাইড করার জন্য আলাদা আলাদা ওরা ডিপ একটা ট্যাগ আছে, ওই ট্যাগের মধ্যে আলাদা আলাদা ভাবে জিনিসগুলোকে রাখে, দেন আবার কাজ করে আর কি। তো যাই হোক আর কি, মানে এরকম তোমরা যদি এইচটিএমএল এর ডিটেইলস দিতে চাও, তখন সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো, তোমরা হচ্ছে W3 স্কিলসও দেখতে পারো, অথবা টিউটোরিয়ালস পয়েন্ট যেখানে ইচ্ছা তোমরা দেখতে পারো আর কি। মানে খুব সুন্দর করে ইজি এক্সাম্পল দিয়ে দেখানো আছে। কিংবা তোমাদের এখানেই সরাসরি এই যে ট্রাই ইট ইয়োরসেলফ, এখানেই তোমরা ট্রাই করে দেখতে পারো, যে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে এই যে বাম পাশে ওরা হচ্ছে তোমার এই যে এইচটিএমএল এর একটা এডিটর দিবে, আর তোমার হচ্ছে এইখানেই একটা ফ্রেম তৈরি করে দিছে ওরা। সো এখানে তুমি চেঞ্জ করবে, এখানে ওটা রিলোড হবে। ফর এক্সাম্পল আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, রান দিলাম, এই যে নতুন একটা অ্যাড হয়ে গেছে। সো তোমরা যদি অফলাইনে আলাদা করে কোনো এডিটরে ইউজ না করতে, এখানেই দেখতে চাও, এখানেই তোমরা দেখতে পারো আর কি। মানে W3 স্কিলস অথবা টিউটোরিয়ালস পয়েন্ট দুইটারই তোমার নিজস্ব এরকম এডিটর আছে আর কি। এডিটরে তোমরা রান করে, আবার পাশে ফ্রেম দেয়া আছে, তুমি যেটা চেঞ্জ করলে সেটার উপর কি চেঞ্জ হলো সেটা তুমি এখানে মানে দেখতে পারবে আর কি। সো নট অনলি ফর দিস, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য তোমার এই অপশনটা এখন ক্লাউডে আছে। সো কখনো যদি পিসিতে কোনো কিছু ইনস্টল করতে না ইচ্ছা হয়, তোমরা জাস্ট সিম্পলি ক্লাউডেই করতে পারবে। বাট ক্লাউডে এটা লিমিটেড, অনেক লিমিটেশনও আছে। সো লিমিটেশন গুলো যে করতে গেলে বুঝতে পারবে আর কি, যে অফলাইনে করার কি কি সুবিধা আর অনলাইনে হচ্ছে কি কি লিমিটেশন আছে সেটা। আর যাই হোক, এটা বাদ দিলাম। তো এই গেল হচ্ছে আমাদের এইচটিএমএল সম্পর্কে কপকচানি। তো এখন হচ্ছে আমাদের ওয়েব স্ক্রিপ্টিং বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে অনলাইনে আমার ওয়েব পেজ থাকবে। সো এখন হচ্ছে এই ওয়েব পেজ থেকে আমি ইম্পর্টেন্ট ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট বলতে কি বুঝায়? ফর এক্সাম্পল তুমি হচ্ছে কোন একটা টেবিলের ডাটা কালেক্ট করতেছো, সেটা হইতে পারে। কিংবা ধরো এখনকার দিনে যারা কোভিড ওরিয়েন্টেড, তোমার হচ্ছে নিজে ভিজুয়ালাইজেশন তৈরি করতেছে, যে আমি একটা ওয়েব পেজ বানাচ্ছি, আমি একটা ওয়েব পেজ কোভিড এর উপর বানাচ্ছি, এবং এই পেজের মধ্যে হচ্ছে বিভিন্ন ডাটার ভিজুয়ালাইজেশন থাকবে। সো তুমি যে ডাটাটা আনতো, মানে যে ডাটার উপর ভিজুয়ালাইজেশন হচ্ছে, সেই ডাটাটা তো তোমাকে কোনো না কোনো একটা জায়গা থেকে কালেক্ট করতে হবে। মানে তোমার অথরাইজড কোন একটা জায়গা থেকে, যেটা তোমার অ্যাপ্রুভড কিংবা যেটা তোমার ভ্যালিড। তুমি তো যে কোনো জায়গা থেকে চাইলেই নিজের মতো করে ডাটা নিয়ে এসে বসে দিতে পারে না। তো আলটিমেটলি তখন যেটা করতে হয়, ডাটা স্ক্র্যাপ করতে হয় আর কি। তো ওরকম ভাবে তুমি ডাটা স্ক্র্যাপ করে বিভিন্ন জায়গার ডাটা কালেক্ট করে সেই ডাটাটা তুমি সরাসরি তোমার ধরো ওয়েব পেজে পুশ করে দিতে পারো। অনেকে এটা করতেছে, কেন করছে? কারণ ধরো একটা হচ্ছে তোমার লার্নিং প্রসেস, তুমি হচ্ছে একটা পার্টিকুলার প্রজেক্ট হাতে নিয়ে তুমি শিখতে পারো। আরেকটা জিনিস হচ্ছে অনেকের টার্গেট থাকে হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে বলতে কয়েকদিন আগেও ধরো সবাই কম বেশি তোমার ওয়ার্ল্ডোমিটার হোক কিংবা সিমিলার টাইপের যে জিনিসগুলো যেখানে তোমার অ্যানালাইসিস থাকে আর কি, সো ওগুলা রেগুলার চেক করে আর কি। তো অনেকে দেখা যায় যে এখন প্রচুর ভিজিটর পাবে, সো অনেকে অ্যাড অ্যাড দেওয়ার জন্য তোমার ওরকম পেজ তৈরি করে অ্যাড দিয়ে রাখে আর কি আশেপাশে, যেন যত ভিজিটর আসবে তত অ্যাকচুয়ালি অ্যাডে ক্লিক করার সম্ভাবনা থাকে, তত অ্যাকচুয়ালি ওখান থেকে আর্ন করার সম্ভাবনা থাকে। সো ওইটাও একটা রিজন আর কি, অনেকে এরকম করে। তো যাই হোক, সোজা বাংলা যেটার কথা বলতেছিলাম আর কি, যে তোমার ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কিংবা ধরো হচ্ছে কোনো একটা হ্যাকার, সে তার দরকার হচ্ছে কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের সব ইমেল অ্যাড্রেস গুলো
অনেক টুল পাওয়া যায়, দ্যাটস ওকে, বাট তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে ইন দ্যাট কেস মানে তোমাকে সেই ক্ষেত্রে তোমাকে ওয়েব স্ক্র্যাপিং জানতে হবে, কিংবা তুমি অ্যাকচুয়ালি যে টুলগুলো ইউজ করবে আলটিমেটলি সেই টুলগুলো ওয়েব স্ক্র্যাপিং ইউজ করেই কাজটা করে আর কি, যে একটার পর একটা পেজ লোড করতে থাকে। এর আগে তোমার দেখা হচ্ছে ওই যে কি জানি বলে রেগুলার এক্সপ্রেশনের যে ইয়াটা ছিল, ওখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম না, যে ইমেল অ্যাড্রেস, কোন একটা টেক্সট থেকে ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা। তো এরকম আর কি, যে তুমি একটা পুরো ওয়েব পেজের যত কন্টেন্ট আছে সব লোড করলা, তার মধ্যে থেকে তুমি ইমেল অ্যাড্রেস গুলা খুঁজে বের করে নিয়ে আসলে। সো একটা হ্যাকার জাস্ট এরকম স্ক্র্যাপার দিয়ে দেখা যাবে যে কয়েক সেকেন্ড অথবা মিনিটের মধ্যেই তোমার হচ্ছে পুরো ওয়েবসাইটে যত ইমেল অ্যাড্রেস ছিল সব সে কালেক্ট করে ফেললো। সো এইটা হচ্ছে তোমার, এটা একটা স্ক্র্যাপিং এর এক্সাম্পল হইতে পারে আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আসি যে আমরা আসলে কিভাবে একটা পেজ স্ক্র্যাপ করব। তো শুরুতে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই। আমাদেরকে হচ্ছে প্রথমত কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে তোমার মডিউলগুলো সম্পর্কে জানতে হবে। তো মডিউলগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়তো যেই মডিউলগুলো তোমরা দেখবা সেটা হচ্ছে রিকোয়েস্ট আর হচ্ছে বিউটিফুল সুপ। তো রিকোয়েস্ট যেই কাজটা করে সেটা হচ্ছে তুমি রিকোয়েস্ট দিয়ে তুমি একটা পুরো পেজ নামায় নিয়ে আসতে পারবা। পেজ নামানো বলতে কি বোঝায়? পেজ নামানো বলতে বোঝায় ওই পেজের সোর্স কোড। আলটিমেটলি তোমরা যখন ধরো W3 স্কুলস ওপেন করতেছো, আলটিমেটলি ও কি করে, ও তোমাকে একটা সোর্স কোডটা পাঠায়, ওই পেজের সোর্স কোডটা পাঠায়। সেই সোর্স কোডটাকে এই ব্রাউজার কি করে, রেন্ডার করে তোমার হচ্ছে এই যে এরকম ওয়েব পেজে কনভার্ট করে। ফর এক্সাম্পল সিম্পলি এই যে এটার এক্সাম্পলে যদি বলি, যে অ্যাকচুয়ালি আমি যখন ধরো W3 স্কুলস অথবা কোনো সার্ভারে কোনো একটা পেজের জন্য রিকোয়েস্ট করি, ওরা আমাকে সিম্পলি এই কোডটা অ্যাকচুয়ালি পাঠায়। এই কোডটা আমার ব্রাউজার কি করে, রেন্ডার করে তোমার হচ্ছে এই যে ওয়েব পেজে তখন কনভার্ট করে। তো এইটাই হচ্ছে তোমার মানে থিম আর কি, বেসিক থিম আর কি। তো এখন এই কোডটাকে আমরা বলি হচ্ছে তোমার মানে কোন একটা পেজের সোর্স কোড, কোন একটা পেজের বলি সোর্স কোড। সোর্স কোড কিভাবে দেখা যায়? সবচেয়ে সহজ উপায় হচ্ছে, ফর এক্সাম্পল এই পেজের সোর্স কোড কি, এই পেজের সোর্স কোড দেখার জন্য তুমি রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে টোরে এই যে ভিউ পেজ সোর্স। তো সুন্দরভাবে এই যে তুমি পুরো পেজের সোর্স কোডটা দেখতে পাচ্ছ। কন্ট্রোল ইউ দিলে হয় মনে হয় দাদা। হ্যাঁ, শর্টকাট আছে, আমি শর্টকাটটা এক্স্যাক্টলি জানি না। কন্ট্রোল ইউ না, আমার এখানে হবে কমান্ড ইউ। আমার এখানে কাজ করে না। হ্যাঁ দাদা, কন্ট্রোল ইউ দিয়েও হয়। ও আচ্ছা, আমার আমার এখানে তাহলে সম্ভবত ডিফারেন্ট। বাই দ্য ওয়ে, তোমার হচ্ছে ওই উইন্ডোজ এর ক্রোম আর এখানকার মানে ম্যাকের ক্রোমের ইয়াতে একটু পার্থক্য আছে আর কি, কি জানি বললো অপশনে। এটা আমি বুঝছি, ম্যাক্সিমাম গুলোই সেম। ফর এক্সাম্পল তোমার কমান্ড ডি ইউজ করলে বুকমার্ক, তারপরে হচ্ছে কমান্ড এল ইউজ করলে হচ্ছে এই ইউআরএলটা সিলেক্ট হয়। বাট আমি হচ্ছে একদিন ডাউনলোডে যাইতে যাইতে মানে ইউজুয়ালি তোমরা উইন্ডোজে যদি কন্ট্রোল জে দাও তাহলে তোমরা ডাউনলোড ট্যাবটা ওপেন হবে আর কি। বাট আমি হচ্ছে এখানে কমান্ড যে ট্রাই করে দেখি ওইভাবে আর ওপেন হয় না। আমি সেদিন আর কি ফার্স্ট বুঝছি যে অপশন গুলো আর কি ডিফারেন্ট, পরে নেটে সার্চ করে দেখে যে ডিফারেন্ট। আমার এখানে কাজ করতেছে না আর কি। তো আচ্ছা, যাই হোক আর কি, কোন একটা অপশন আছে আর কি, হয়তো অন্য সামথিং কিছু একটা ইউ অথবা অথবা কমান্ডের সাথে অন্য একটা লেটার আর কি। তো যাই হোক, দাদা কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট জে অথবা আই আর কি লিনাক্সে। আচ্ছা, সামহাও কাজ করতেছে না আমার। এখানে আমাকে এটা দেখতে হবে। আচ্ছা, আহ, অথবা এখানে দেখা যায় অ্যাকচুয়ালি তোমার হচ্ছে, তোমরা যদি কখনো কিবোর্ড শর্টকাট দেখতে চাও, জাস্ট সিম্পলি যেটা শর্টকাট দেখতে চাও সেটা শর্টকাট দিয়ে সার্চ করলেই পাই যাবে। আমি এখানে কি ইয়া বানান ভুল লিখছি। আচ্ছা, ক্রোম শর্টকাটস ম্যাক। দাদা আমি তো গুগল করেই পাইলাম, লিনাক্স তো চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, এখানে আছে, সার্চ করি হচ্ছে পেজ সোর্স, ওইভাবে নাই, শুধু সোর্স দিল তো নেই। সম্ভবত এখানে নাই, হয়তো আরো ডিটেলস কোনো একটা টিউটোরিয়াল পেলে সেখানে পাওয়া যেতে পারে। এখানে সোর্সের ব্যাপারে কিছু নাই, পেজ সোর্স।
আচ্ছা এনিওয়ে, তো আলটিমেটলি হচ্ছে হ্যাঁ, যদি তোমাদের ওখানে সম্ভবত ওই যে ও যে যে অপশনের কথা বলে সেটা কাজ করবে, আর নাইলে তোমরা হচ্ছে জাস্ট রাইট ক্লিক করে সিম্পলি ভিউ পেজ সোর্স দেখতে পারো। বাই দ্য ওয়ে, তোমাদের হচ্ছে কিবোর্ডের শর্টকাট জানাটা হচ্ছে মানে নেসেসারি না, বাট ইটস অ্যাকচুয়ালি হেল্পফুল। ফর এক্সাম্পল উইন্ডোজ এর ক্ষেত্রে তোমরা হয়তো বা হচ্ছে কি জানি বলে ফাইল, উইন্ডোজ এর এক্সপ্লোরার ওপেন করো, তারপরে হচ্ছে ইয়াতে ক্লিক করো, মানে তারপরে ড্রাইভে ক্লিক করে ঢুকো, বাট ওই জিনিসটা তুমি আসলে সিম্পলি কিবোর্ডে তুমি জাস্ট কন্ট্রোল ই সম্ভবত, আমি আসলে ভুলে না, সরি উইন্ডোজ ই সম্ভবত, ট্রাই করে দেখতে পারো। এখানে উইন্ডোজ ই প্রেস করলে তোমার হচ্ছে এক্সপ্লোরার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। তো এরকম তোমার হচ্ছে আরো অনেক এক্সাম্পল আছে, মানে এটা এটা আমার কেন মনে আছে, আমি যখন ইউজ করতাম উইন্ডোজ তখন হচ্ছে আমি ওই আলাদা করে ফাইল, মানে তোমার হচ্ছে যে মাই কম্পিউটার রাখতাম না আর কি। তো আলটিমেটলি মাই কম্পিউটারে ডিরেক্ট অ্যাক্সেস করার কোনো অপশন ছিল না, মানে হুট করে কেউ আমার কম্পিউটারে বসে গেলে মাই কম্পিউটার ডিরেক্টলি যেন বের করতে, মানে চলে যেতে না পারে আর কি। এই কারণে আমি আইকনও সরাই রাখছিলাম, ইয়াও সরাই রাখছিলাম, তো জাস্ট ওই শর্টকাট ইউজ করে আর কি ওপেন করতাম এক্সপ্লোরার, উইন্ডোজ লোগো প্লাস ই আর কি। তো আলটিমেটলি চাইলে এখনই চেক করে দেখতে পারি ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের কেস। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল। তো উইন্ডোজ এর এরকম অনেক শর্টকাট আছে, কিংবা তোমার রান যদি ইউজ করতে চাও তাহলে উইন্ডোজ প্লাস আর, মানে উইন্ডোজ কি প্লাস আর। তো এরকম তোমার ওই যে উইন্ডোজ এর অনেক সুন্দর সুন্দর শর্টকাট আছে, সো সেগুলো দেখতে পারো আর কি। শর্টকাট অ্যাকচুয়ালি হেল্পফুল অনেক সময়, মানে তোমার মাউসে কোনো একটা কিছু করার থেকে শর্টকাট অনেক সময় হেল্পফুল। ওকে, উই আর রানিং আউট অফ টাইম, সো আমরা আসলে আবার মেইন টপিকে ব্যাক করি। তো সিম্পলি হচ্ছে একটা পেজ সোর্স হচ্ছে তোমরা এইভাবে দেখতে পারো। এটা হচ্ছে তোমার পুরো পেজের সোর্স, তোমার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি যখন আমরা যখন WC স্কুলস এটা যখন আমরা রিকোয়েস্ট করছি, তো ওরা ওই সার্ভার অ্যাকচুয়ালি কি করছে, ও হচ্ছে আমাকে এই পেজটা পাঠিয়েছে, আমার ব্রাউজারকে এই পেজটা পাঠিয়েছে। এই ব্রাউজার যখন এই পেজটা পাইছে, দ্যাট মিন্স ও একটা মেসেজ পাইছে 200 ওকে। তোমাদেরকে একদিন বলতে এর আগে বলতেছিলাম যে কিছু মেসেজ আসে আর কি। এই এই সোর্স কোডটা যদি না পাইতো আমার ব্রাউজার, তাহলে ব্রাউজার এখানে একটা মেসেজ আমাকে শো করতে হচ্ছে 404 নট ফাউন্ড। অ্যাকচুয়ালি এই 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 মেসেজটা সার্ভার থেকে আসে, মানে সার্ভারের কাছে, সার্ভার যদি ওই পার্টিকুলার পেজ খুঁজে না পায়, ও সরাসরি একটা মেসেজ পাঠায় দেয় যে পেজ নট ফাউন্ড। আচ্ছা দাদা, এই হ্যাঁ পেজটা যদি আমি হচ্ছে দাদা কপি পেস্ট করে যদি আমি কাজ করি সমস্যা হবে? হ্যাঁ, তুমি আচ্ছা, এটা একটা ভালো কথা বলছো। তোমরা ফিশিং এর নাম শুনছো? ফিশিং, না দাদা, ফিশিং শুনি নাই। মানে মাছ ধরা না, ফিশিং PHISHING আর কি। ফিশিং সাইট এরকম শুনছিলাম যে হ্যাঁ এক্স্যাক্টলি, ফিশিং সাইট, এক্স্যাক্টলি ট্যাগ করে এক্স্যাক্টলি। দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটার কথাই বলতেছি। তো ফিশিং সাইটের ব্যাপারটা হচ্ছে ফর এক্সাম্পল খুব ইজি কাজ। আমার এখানে তো ফেসবুক ওপেন করে ডিরেক্ট চলে আসবে, ওয়েট আমি একটা ইনকগনিটো ওপেন করি, কমান্ড শিফট এন। ইনকগনিটো মুড বুঝো তো? এখানে কোনো হিস্ট্রি সেভ থাকে না, কি দাদা কোনো রেকর্ড থাকতে পারে? রেকর্ড থাকে না, বাট মনে করার কোনো কারণ নাই যে এর অনেক প্রাইভেসি। আলটিমেটলি ক্রোম এখান থেকে তোমার ডাটা কালেক্ট করে। এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে হিস্ট্রিতে। ক্রোম করে, বাট সাপোজ দাদা আমার পিসিতে অন্য একজন সাপোজ রিসাল কাজ করলো আর কি, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে কাজ তোমার করলো, ইনকগনিটো খুব বেটার। ওইটা আমি কি জানতে পারবো পরে সামহাউ কোনোভাবে মানে রিকালেক্ট করতে পারবো? না 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 না, ওই যে হিস্ট্রি থাকে না, কিংবা তোমার ক্যাশে সেভ হয় না, সো আলটিমেটলি ইনকগনিটোতে কি কি অ্যাক্টিভিটি হয়েছে, মানে কেউ একজন কি কি অ্যাক্টিভিটি করছে সেটা জানা যায় না। তো এটা আমরা অ্যাকচুয়ালি নিজেরাও প্রচুর ইউজ করি। ধরো আমি কারো পিসিতে বসছি, এখন ওকে লগ আউট করে না দিয়ে আমি হ্যাঁ, জাস্ট আমরাও ইনকগনিটো use করি। খুলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট নিজে তখন এখানে কাজ করলাম। তো যাই হোক, আমি এটা কেন ওপেন করলাম, কারণ এখানে আমি ফেসবুক ওপেন করলে এটা লগ ইন হবে না আর কি। ও আচ্ছা, ফেসবুক কি ওর ইয়া চেঞ্জ করছে নাকি? আপনি আগে না পার নাই এখনো, নতুন আমি থিমটা পার নাই? নতুন থিম পাইছি, কিন্তু নতুন থিম পাওয়ার পরে আমি মানে আমার লগ ইন করা লাগে না কখনো, মানে ওর হোম পেজ এরকম হয়েছে এটা আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যাই হোক আর কি। তো ধরো সিম্পলি হ্যাকার যে কাজটা করতে পারে, সে আছে এটা ভিউ পেজ সোর্সে যাবে, এই যে পুরা সোর্স কোড, কমান্ড A কমান্ড C, তারপরে হচ্ছে সুন্দরভাবে এখানে একটা ফাইল খুলবে, নিউ ফাইল, কমান্ড দাদা এই V সোর্স কোড কি কোনোভাবে রেস্ট্রিকশন করা যায়? সাপোজ আমার ওয়েবসাইটের সোর্স কোড কেউ দেখতে পারবে না, এটাই কোনোভাবে ইয়া ওটা করা করা যায়? যায়, আমার এক্স্যাক্টলি আসলে মনে নেই কেমনে করে, বাট হ্যাঁ করা যায়। মানে করা যায় বলতে তুমি পার্টিকুলার কিছু অংশ তুমি হাইড করে ফেলতে পারো আর কি, কিংবা হয়তো দেখতে পারবে বাট কপি করতে পারবে না, কিংবা ইন্সপেক্ট করতে পারবে না, এরকম তোমার অপশন আছে। আমি শুনছিলাম আর কি, আমি নিজে কখনো আসলে আই নেভার ট্রাইড মাইসেলফ।
তো যাই হোক আর কি, তো এখন তুমি যেটা করতে পারো, এটা এখন সেভ করবা। আমি ধরো ডেস্কটপে সেভ করলাম, fb.html নাম দিলাম। আচ্ছা, এটা তো পিএইচপি ফাইল, এটা কি কাজ করবে কিনা আমি শিওর না, মানে পিএইচপি দিয়ে সেভ করতে হবে কিনা শিওর না। আমি fb রাখলাম আপাতত, দেখি কি আসে। সেভ দিলাম। আমার ফাইল এক্সপ্লোরার কই, এই তো। সো এটা রাইট ক্লিক করলাম, ওপেন উইথ গুগল ক্রোম। এই যে দেখো হোম পেজ চলে আসছে। সো আলটিমেটলি হ্যাকার যেই কাজটা করবে, হ্যাকার হচ্ছে এরকম একটা পেজ ক্রিয়েট করে সে হচ্ছে নিজের একটা মানে পার্সোনাল একটা সার্ভারে এই পেজটাকে লোড করবে। পেজটাকে লোড করার পরে এখন ওইটাকে তো বিশ্বাসযোগ্য হইতে হবে, রাইট? সো ও যে কাজটা করবে, সিম্পলি এই পেজটাকে ও হচ্ছে নাম দিবে এরকম। এখন facebook.com এটা তো আর পাবে না সে, কারণ এটা অলরেডি তোমার ইন্টারনেটে রেজিস্টার্ড। ও কি করবে, এই ও এর জায়গায় একটা জিরো বসাই দিল, কিংবা এই ও এর জায়গায় আরেকটা জিরো বসাই দিল। সো তোমাকে যখন সে মেইল করবে অথবা মেসেজ করবে এই লিংকটা, তুমি কিন্তু সিম্পলি তোমার সন্দেহ কখনো হবে না যে এরকম আবার কিছু আছে নাকি, মানে তোমার অন্যরকম কিছু হইতে পারে কিনা। তোমার মনে হবে যে ও আছে, ও তোমাকে ফেসবুকের লিংক পাঠিয়েছে, তুমি বিশ্বাস করে জাস্ট ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পরে তোমার লগ ইন ইনফরমেশন দিবা। অ্যাকচুয়ালি এইটা ওর নিজের সার্ভারে, ওর নিজের ডাটাবেসের সাথে কানেক্টেড, সো সাথে সাথে এই ইমেল আর পাসওয়ার্ডটা ওর ডাটাবেসে স্টোর হয়ে যাবে। কিংবা ধরো এখানে জাস্ট ছোটখাটো একটা কোনো চেঞ্জও সে করতে পারে, এখানে 1 অথবা 2 অ্যাড করে দিল, যেটা তোমার ইন্টারনেটে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তো আলটিমেটলি তুমি তাড়াহুড়ার মধ্যে অথবা তুমি ফিশিং সম্পর্কে না জানলে তুমি আর এত ভালো মতো এটা চেক করবে না, কারণ আমাদের অনেক সময় ইউআরএল একটু চেঞ্জ হয়েই আসে, আমরা নট অলওয়েজ আমরা জিনিসটাকে নোটিস করি আর কি। বাট এই জিনিসটাই তোমার, এই জিনিসটার কারণে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড তুমি হারাতে পারো। সো ইটস অলওয়েজ রিকমেন্ডেড টু ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আই মিন টু স্টেপ ভেরিফিকেশন। তো ওই যে তোমার মোবাইলে কোড আসবে এবং দেন তুমি মোবাইলে কোড দিয়ে ইয়া করবে। সো আলটিমেটলি কেউ যদি তোমার ইমেল পাসওয়ার্ড দুইটাই পেয়ে যায়, সে আর অ্যাক্সেস করতে পারবে না, কারণ মোবাইলের মেসেজ তো আর ওরা পাচ্ছে না। আমি মোটামুটি শিওর তোমাদের এখানে ম্যাক্সিমামই এই টু স্টেপ ভেরিফিকেশনটা ইউজ করো না, বাট আই রিকমেন্ড যে যে কোনো প্ল্যাটফর্মেই, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই তোমরা অ্যাটলিস্ট এই ভেরিফিকেশনটা ইউজ করবা, টু স্টেপ ভেরিফিকেশন। মানে প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড দিবা, লগ ইন করতে চাইলে ও তখন তোমাকে মোবাইলে একটা কোড পাঠাবে, দেন মোবাইলে কোড মানে তুমি ইন্টার করলে দেন তুমি হচ্ছে। সো হ্যাকিং থেকে মানে নিজেকে সিকিউর রাখতে গেলে এই সিম্পল জিনিসগুলো আর কি জানা উচিত আর কি তোমাদের, জাস্ট এই জন্যই বলা। তো যাই হোক আর কি, হ্যাঁ ওই পেজ সোর্সের কথা যখন আসলো তখন ওইটাও আর কি মনে করে দিলাম আর কি, যে এরকম ফিশিং করাটা খুব ইজি আর কি, মানে তুমি সিম্পলি এটা জাস্ট কপি করে এরকম করতে পারো। তো এটা খুবই ইজি আর কি। বাট তুমি যদি কখনো ওয়েব ডেভেলপমেন্টের জন্য কপি করতে চাও, ইন দ্যাট কেস তুমি লস প্রজেক্টে যাবে। কেন? কারণ এইখান থেকে তুমি, এখানে অনেক কিছু আছে যেটা হয়তো তুমি বুঝতে পারবে না। সো তোমার যদি সামান্য কিছু মডিফিকেশন দরকার হয়, তুমি এখান থেকে হুট করে কোনো কিছু খুঁজে পাবে না। সো ইটস অলওয়েজ বেটার, মানে এইটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি তোমাকে দেখাচ্ছে এখানে একটা পেজের মধ্যে, বাট ওখান মানে অ্যাকচুয়ালি ওরা যখন কোড করে, ওদের কোডে কিন্তু এই সবগুলো জিনিস একটা পেজে নেই। ওদের ওখানে স্ক্রিপ্টের জন্য আলাদা একটা পেজ ইউজ হয়, তোমার সিএসএস এর স্টাইল শিট, এই যে এটা হচ্ছে তোমার সিএসএস এর স্টাইল গুলো। সো এই সিএসএস এর স্টাইল গুলো এটা আবার আলাদা একটা ফাইলে থাকে। সো তুমি যদি কখনো ওয়েব ডেভেলপমেন্ট ঢুকো আর কি, তাহলে মানে এক্সাম্পল দেখতে পারবে যে তোমরা এইচটিএমএল ফাইল আলাদা থাকে, ডট সিএসএস ফাইল আবার আলাদা একটা থাকে, ডট জেএস জাভাস্ক্রিপ্ট ফাইল আবার আলাদা একটা থাকে। বাট তুমি সার্ভারে যখন রিকোয়েস্ট করো, ও হচ্ছে সবগুলোকে মার্জ করে একটা ফাইলের মধ্যে নিয়েই পাঠিয়ে দেয় আর কি। কিংবা তোমার ব্রাউজারে যখন তুমি সোর্স কোড দেখতে চাও, ও তখন একসাথেই করে। বাট তুমি এটার ডিটেলস দেখতে গেলে তখন তুমি আরো পাবে আর কি। ডিটেলস কিভাবে দেখবা? ফর এক্সাম্পল তুমি হচ্ছে আরেক, আচ্ছা এটা হচ্ছে একটা অপশন, ভিউ পেজ সোর্স। আর আমরা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইউজ করবো সেটা হচ্ছে ইন্সপেক্ট। তো আলটিমেটলি এই যে এখানে একটা জাভাস্ক্রিপ্ট লেখা আছে, তুমি এই লেখাটা যদি কখনো স্ক্র্যাপ করতে চাও, তুমি কিভাবে স্ক্র্যাপ করবা? তুমি জাস্ট সিম্পলি রাইট ক্লিক করবা, মানে এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে রাইট ক্লিক করবা, ইন্সপেক্ট একটা অপশন আছে। সো এই ইন্সপেক্টে যদি তুমি ক্লিক করো, এই যে তোমার হচ্ছে ও তখন দেখাচ্ছে যে এই পার্টিকুলার কি ছিল আমার এখানে, এই যে জাভাস্ক্রিপ্ট, এই এই লেখাটা, এই পার্টিকুলার লেখাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। দেখছো আমি এখানে মাউস নিয়ে গেছি, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখো মাউস নিয়ে গেছে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আলটিমেটলি এটা হচ্ছে তোমার h1 ট্যাগের মধ্যে আছে, এবং এটার ক্লাস হচ্ছে w3 জাম্বো। এই যে এখানেও তোমরা দেখতে পাবে, আমি এখানে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে এই যে জাভাস্ক্রিপ্টের ইমিডিয়েট উপরে একটা বক্স দেখাচ্ছে h1 ডট w3 ড্যাশ জাম্বো। তো আলটিমেটলি হচ্ছে মানে
তোমার যেই জিনিসটা দরকার তুমি অলওয়েজ ওটাকে এইভাবে ইন্সপেক্ট করবা ও কিসের মধ্যে আছে, দেন তুমি ওই ট্যাগ আর ওই ক্লাস ইউজ করে তুমি ওইটার ভিতরের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে তুমি হচ্ছে নিয়ে আসবা। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে এইটাই, মানে আমরা এখন মেইন জায়গায় আসছি আর কি, যে আমরা যে ডাটা স্ক্র্যাপ করবো, ডাটা স্ক্র্যাপ করতে গেলে আমাদেরকে জানতে হবে মানে যে আমি যেই পার্টিকুলার ডাটাটা কালেক্ট করতে চাই সেই ডাটাটা অ্যাকচুয়ালি কোন ট্যাগের আন্ডারে কোন ক্লাসের আন্ডারে আছে। তো এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেটা হচ্ছে কিভাবে খুঁজে পাবো, সিম্পলি তুমি যেই পার্টিকুলার টেক্সটটাকে স্ক্র্যাপ করে নিয়ে আসতে চাও সেই টেক্সটটাকে তুমি সিলেক্ট করবা ওই পার্টিকুলার পেজে, রাইট ক্লিক করবা, ইন্সপেক্ট করবা, এখানে পাই যাবা। ও আচ্ছা, যেটা যেই কারণে তোমার আরেকটা কারণে যেটা ইন্সপেক্ট নিয়ে বলা শুরু করলাম, তুমি এই ইন্সপেকশনের মধ্যে তুমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্টের তুমি হচ্ছে কি বলে তুমি হচ্ছে ওই যে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ওগুলো দেখতে পারবে আর কি। এই যে যেমন এটা হচ্ছে তোমার সিএসএস, এই যে W3 জাম্বো আছে ক্লাস, এই ক্লাসের জন্য সিএসএস হচ্ছে এই যে এটা, শুধুমাত্র ফন্ট সাইজটা সে ডিফাইন করে দিয়েছে, যে ফন্ট সাইজ হচ্ছে 64px ইম্পর্টেন্ট। তো এরকম তোমার হচ্ছে মানে আরো অনেক কিছু আছে আর কি। তো আমরা ইন্সপেকশন ওরিয়েন্টেড জিনিস আরো দেখবো, আমরা এখন সরাসরি এক্সাম্পলে চলে যাই। মোটামুটি তো মানে মেইন জিনিসটা হচ্ছে যে তোমরা যখন পার্টিকুলার কোনো একটা জিনিস মানে যে জিনিসটা তোমরা চাও সেটাকে সিলেক্ট করে ইন্সপেক্ট করলেই তোমরা ওইটা দেখতে পারবে যে ওটা আসলে এই এত বড় সোর্স কোডের মধ্যে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এবং কোন ট্যাগ এবং কোন ক্লাসের আন্ডারে আছে। তো আলটিমেটলি তোমার ইউজুয়ালি সেম স্টাইল ইউজ না হইলে ক্লাস অ্যাকচুয়ালি আলাদা আলাদা হয় সবগুলারই। তো এখন আমরা আবার ব্যাক করি এক্সাম্পলে। সো আমি যেটা আশা করব তোমাদেরকে আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন এক্সাম্পল দেখাবো, এটা অবশ্যই কোন একটা সোর্স থেকে ইয়া করে, তোমাদের লাস্টের রেফারেন্স গুলো সবগুলো দিয়ে দেওয়া আছে। তোমাদের টাস্ক হবে কি জানো, তোমাদের টাস্ক হবে তোমরা বেসিক এক্সপ্লোর করবা। তো বেসিক কোন জায়গা থেকে এক্সপ্লোর করতে হবে সেটা আমি বলে দিব আর কি, বাট তার আগে হচ্ছে আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখে আসি। আচ্ছা, তো আমাদের দুটো জিনিস শুরুর দিকে মাথায় রাখতে হবে, বিউটিফুল সুপ আর রিকোয়েস্ট। রিকোয়েস্ট যে কাজটা করে, রিকোয়েস্ট ইউজ করা হয় মূলত কোন একটা পার্টিকুলার ইউআরএল এর সোর্স কোডটাকে নিয়ে আসার জন্য। সো আলটিমেটলি এখানে দেখো, এখানে একটা ইউআরএল নিয়ে আসা হয়েছে, এই ইউআরএল থেকে ও যে কাজটা করতেছে, তোমরা যদি এই মডিউলের গেট মেথড ইউজ করো তাইলে হচ্ছে এর মধ্যে যদি তুমি ইউআরএলটাকে পাস করে দাও ও হচ্ছে এটার সোর্স কোডটাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে এই যে রেসপন্স হচ্ছে 200 মানে অলওয়েজ বুঝবে যে পেজটাকে খুঁজে পাওয়া গেছে। যদি খুঁজে পাওয়া না যেত তাহলে 404 আসতো, যদি ফরবিডেন থাকতো মানে সার্ভারে আছে ওই পেজ বাট তোমার অ্যাক্সেস নাই তাহলে 403 মেসেজ আসবে আর কি। তোমাদের কথা এর আগে একদিন এইচটিএমএল মেসেজ নিয়ে বলছিলাম আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা, তো এখন আমরা দেখে আসি যে আসলে এই পেজটার মধ্যে আসলে কি আছে, পাশাপাশি দেখতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো। সো এই পেজটাকে যদি আমরা লোড করি, আচ্ছা এখানে হচ্ছে কতগুলো জব আছে আর কি, কতগুলো হচ্ছে জবের বর্ণনা এখানে আছে। তো আমরা আর কি এখন মানে চেক করবো আর কি যে কিভাবে এগুলাকে তোমার স্ক্র্যাপ করা যায়। তো জিনিসটা সুবিধা আসলে কি, সুবিধা হচ্ছে যে ধরো এরকম তোমার প্রত্যেকদিন সকালবেলা করে তুমি হচ্ছে মানে তুমি একটা স্ক্রিপ্ট পাইথনে একটা স্ক্রিপ্ট তৈরি করলা যে প্রত্যেকদিন সকাল 6টার দিকে ও হচ্ছে একটা প্রোগ্রাম রান করবে, যে প্রোগ্রামের কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার এই যে ফার্স্ট পেজে তোমার হচ্ছে যেই এরকম যে মানে নতুন যে জবগুলো আছে সেই জবের লিস্টটা সে নিয়ে আসবে আর কি। তো আলটিমেটলি এটা সুবিধা না, তোমাকে আর প্রত্যেকদিন এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা ওয়েবসাইটে যায় এটা জবের ইয়া কালেক্ট করতে হচ্ছে না। তুমি এরকম 10-12টা ওয়েবসাইটের ইয়া এরকম ভাবে তুমি জাস্ট পাইথনে স্ক্রিপ্ট করেই তুমি জাস্ট সকালবেলা জাস্ট একটা আউটপুট পেজের মধ্যে তুমি লিস্ট দেখে ফেলতে পারলা যে আসলে আজকে কি কি অফার হয়েছে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে না যায় জাস্ট একটা পেজের মধ্যে তুমি সব মানে পেজ বলতে আর কি তোমার ওই যে প্রোগ্রামের আউটপুটে তুমি দেখতে পারবে আর কি যে আজকে আসলে কোন সাইটে কোনটা কি কি অফার হয়েছে। তো এটা এখানে জাস্ট এই যে একটা যেরকম ধরো তোমার এক্সাম্পল দেখানো হয়েছে, তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই যে এই এই তোমার হচ্ছে ইয়াগুলা মানে নিয়ে আসা আর কি, টাইটেল গুলো নিয়ে আসা আর কি, যে তোমার কি টাইপের জব সেটা লিস্ট নিয়ে আসা। তো ধরো প্রথমে হচ্ছে আমাদের কাজ কি, তাহলে পেজ সোর্স কালেক্ট করতে হবে। তো পেজ সোর্সের জন্য আমাদের রিকোয়েস্ট ইউজ করতে হবে, এরপর আর আমাদের রিকোয়েস্টের কাজ নেই, এরপর আমাদের বাকি কাজ হচ্ছে বিউটিফুল সুপ। তো ওকে, তো এখন বিউটিফুল সুপে তোমরা প্রথমে অ্যাকচুয়ালি পার্স করতে হয়, এইচটিএমএল পার্স করতে হয়, কারণ ও অ্যাকচুয়ালি ওটাকে সিম্পলি একটা টেক্সট হিসেবে নিয়ে আসে। সো টেক্সটটাকে সে এইচটিএমএল পার্স করে নিতে হয় আর কি, তাহলে ওটা এইচটিএমএল একটা মানে স্ট্রাকচার কনভার্ট হয়। তো আলটিমেটলি
ওইটার জন্য যেটা করতে হবে, ধরো একটা তুমি অবজেক্ট ক্রিয়েট করবা বিউটিফুল সুপ ক্লাসের আন্ডারে, যেখানে হচ্ছে তুমি ওই যে তোমার এই পেজ যেটা তুমি পাইছো সেই পেজের কন্টেন্টটাকে নিয়ে আসতেছো, আর হচ্ছে তোমার হচ্ছে ওটাকে তুমি কোন পার্টিকুলার পার্সিং করতেছো সেটা, মানে এইচটিএমএল ছাড়া তোমার আরো কিছু পার্সিং আছে আর কি, এলএক্সএমএল তো এই ধরনের আরো কিছু আছে। তো এইচটিএমএলটা হচ্ছে আমরা বেসিক্যালি এখন আপাতত দেখবো আর কি। তো এই যে টাইপ যদি তুমি চেক করো সুপ এই অবজেক্টের, এই যে bs4.beautiful soup, bs4 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মডিউলটার নাম। তো আমরা ওই মডিউলের এই পার্টিকুলার ক্লাসটাকে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করতেছি আর কি। আচ্ছা, তো তোমরা যে ইনস্টল করতে হয় তোমাদের কিন্তু এই যে bs4 ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন আসি। তো এখন হচ্ছে যেটা কাজ, ফর এক্সাম্পল তোমার হচ্ছে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার আইডি হচ্ছে রেজাল্টস কন্টেইনার নামে একটা আইডি আছে, সেটাকে হচ্ছে ফাইন্ড করতে হবে। আমাদের সবসময় মাথায় রাখবে যে আমরা যখন বিউটিফুল সুপের অবজেক্ট একবার ডিফাইন করে ফেলবো পেজ কন্টেন্টের উপরে, আমাদের দুইটা জিনিস সবচেয়ে কমন, একটা হচ্ছে ফাইন্ড দিলে ও তোমাকে একটা দিবে, আর যদি ফাইন্ড অল দাও তাইলে হচ্ছে তোমার যতগুলো আছে সে সবগুলোই সিমিলার টাইপের যতগুলো জিনিস আছে সবগুলোই সে হচ্ছে তোমাকে শো করবে। আচ্ছা, তো এই রেজাল্টস কন্টেইনারটাকে আমরা জাস্ট চেক করি যে এটা আসলে কোথায় আছে। সো এটার আমরা হচ্ছে সিম্পলি এটার পেজ সোর্সে চলে যাই। আমরা যদি কমান্ড এফ দেই, এই যে অ্যাকচুয়ালি আমার ওই সেকশনে আমার যা যা জিনিসপত্র আছে সেটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এই রেজাল্টস কন্টেইনারের মধ্যে। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে আমরা এই জিনিসটা কেমনে খুঁজে পাবো, মানে কই আছে সেটা আমরা আসলে কিভাবে খুঁজে পাবো। তো এইটাই হচ্ছে তোমার কাজ, যে তুমি যখন হচ্ছে কোন একটা পেজ স্ক্র্যাপ করবা তোমাকে আসলে জানতে হবে যে ওটা আসলে কোন জায়গার মধ্যে আছে। সো এই পুরো বক্সটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে তোমার, আমরা যদি ইন্সপেক্টে যাই, সো একটা 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 ইয়া করতে পারে তোমার হচ্ছে এই যে এখানে একটা ডিপ আইডি আছে সার্চ রেজাল্ট। সো তুমি যদি সার্চ রেজাল্টেও যাও, ওরা যেটা করছে ওরা তোমার আরো স্পেসিফিক ভাবে করছে, বাট তোমার এরকম অনেকগুলো ডিপ আছে। সো একটা ডিপের ভিতরে তোমার আরো ডিপ ট্যাগ থাকতে পারে। সো ওরা হচ্ছে এরকম ভিতরে যেতে 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 তোমার এইটা হচ্ছে তোমার সবচেয়ে লোয়ার লেভেলের আর কি, এখানে ওরা যে এক্সাম্পলটা ইউজ করছে। সো আলটিমেটলি তোমার ধরো এই যে এটা সিলেক্ট করলে তোমার কিন্তু এখানকার সব ইনফরমেশন চলে আসে, এই যে পুরোটা সিলেক্ট হয়ে যায়। সো আলটিমেটলি তুমি এই ডিপ আইডিটা ইউজ করো, তুমি এই যে এই সার্চ রেজাল্টস আইডিটা ইউজ করো, তুমি এটা পুরোটা নিয়ে আসতে পারো। বাট এর মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি আবার খুঁজে বের করতে হবে এডিশনালি যে তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি কি ডিপ ট্যাগ ইউজ করা হয়েছে। তো এটা একটা আছে। তো এইভাবে ইউজ করলে ও হচ্ছে তোমার ওই যে ভিতরের বাকি যে ডিপ গুলো আছে সে সবগুলোকে তখন নিয়ে আসলো, মানে ওই পুরো সেকশনটাকে সে নিয়ে আসলো আর কি। এখন হচ্ছে তুমি এখান থেকে আবার পার্টিকুলারলি ডাটা কেমনে খুঁজে বের করবে। সো সেটার জন্য ধরো তোমার যে কাজটা করতে হবে, যেমন এখানে হচ্ছে কার্ট কন্টেন্ট আছে, এই কার্ট কন্টেন্টটা হচ্ছে এই যে এটা, এই যে কার্ট কন্টেন্ট। একটা জিনিস নোটিস করো, তোমার আমি যখন এখানে নিয়ে যাচ্ছি, এই যে এখানে যখন আমি ক্লিক কর, এই যে এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তোমার দেখো বাম পাশে হচ্ছে তোমার একটা সিলেক্ট হয়েছে, রাইট? সো এই সেম ক্লাসটা কার্ট কন্টেন্ট যে ক্লাসটা আছে, এই কার্ট কন্টেন্টের ক্লাসটা তোমার হচ্ছে প্রত্যেকটার জন্যই আছে, এখানে যতগুলো আছে তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে এই পার্টিকুলার ক্লাসটা ইউজ হয়েছে। তো আমি যদি সেম ক্লাসটা মানে সেম ক্লাস নেম যদি ইউজ করে ফাইন্ড অল দেই, এই যে আমি যদি এখানে ফাইন্ড অল ইউজ করি, তাহলে যেটা হবে ও হচ্ছে মানে এই কার্ট কন্টেন্ট টাইপের মানে যতগুলো সেকশন আছে ও হচ্ছে সবগুলোই এখানে আলাদা করে, মানে এখানে তো তোমার আরো অনেক বেশি ডাটা আছে, এই ডাটা থেকেও তোমার হচ্ছে আরো অনেক মানে কম ডাটা সে হচ্ছে শুধুমাত্র এই কার্ট কন্টেন্টের ভিতরে যা যা কিছু আছে সেগুলোকে সে এখানে নিয়ে চলে আসবে। দ্যাট মিনস এই মুহূর্তে তুমি পেজ থেকে অ্যাকচুয়ালি ফিল্টার করে শুধুমাত্র এই পার্টটুকু নিয়ে নিছো, তোমার বাকি যে পার্টটা আছে সেটা নিয়ে আর তোমার কোনো মাথা ব্যথা নেই। সো তুমি অলরেডি তুমি শুধুমাত্র এই পার্টিকুলার অংশটুকু তুমি তোমার পেজের মধ্যে, মানে তুমি তোমার ভেরিয়েবলের মধ্যে তুমি নিয়ে চলে আসছো আর কি। তো তো এখন হচ্ছে তোমার এইটা একটা লিস্টের মতো ভেরিয়েবল, রাইট? কারণ তুমি যখনই ফাইন্ড অল ইউজ করবা ও হচ্ছে কি সিমিলার ক্লাসের যতগুলা তোমার ডাটা পাবে সবগুলোকে সে কি করবে লিস্ট আইটেম হিসেবে একটা লিস্টের মধ্যে অ্যাড করবে আর কি। আমি একটু আগে যেটা বলছিলাম যে ফাইন্ড দিলে তুমি প্রথমটা পাবা, বাট তুমি যদি হচ্ছে ফাইন্ড অল দাও তোমার এই রেজাল্টস কন্টেইনারের ভিতরেই তোমার হচ্ছে এই যে এই সেকশনটা আছে আর কি, মানে এরকম অনেকগুলো সেকশন আছে আর কি কার্ট কন্টেইনারে।
সো আলটিমেটলি তুমি হচ্ছে ওই যে প্রথমে হচ্ছে ওই রেজাল্টস ভেরিয়েবলের মধ্যে তুমি আগে ওই আইডিটা নিলা, তাহলে ওই আইডির আন্ডারে যা যা কিছু আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল তুমি এই আইডিটা সিলেক্ট করছো, সো এই আইডির আন্ডারে এই ডিপ ট্যাগটা এখানে শুরু হয়েছে না, এই ডিপ ট্যাগের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, এই ডিপ ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যতগুলা যা যা কিছু আছে সব লেখা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওই ভেরিয়েবলের মধ্যে চলে গেছে, এই যে রেজাল্টস ভেরিয়েবলের মধ্যে চলে গেছে। এবং সেইখান থেকে আমরা আবার ফিল্টার করে শুধুমাত্র তোমার ওই যে সেকশনের মধ্যে কার্ড কন্টেন্ট যে অংশটুকু আছে সেই কার্ড কন্টেন্ট গুলো রেখে দিচ্ছি। সো আমরা এই ক্ষেত্রে আমরা ফাইন্ড অল ইউজ করছি। ফাইন্ড অল মানে তোমার এরকম সিমিলার ক্লাস অনেকগুলো আছে, এই প্রত্যেকটা বক্সের জন্য অ্যাকচুয়ালি তোমার একটা একটা করে মানে কার্ড কন্টেন্ট আর কি, সবগুলো একটা একটা করে। সো আমরা যে কাজটা করছি এখানে সেটা হচ্ছে যে তোমার ফাইন্ড অল ইউজ করলে সবগুলো তখন একটা এরকম, এই যে লিস্টের ইয়ে দেখতেছো থার্ড ব্র্যাকেট, সো এই লিস্টের মধ্যে তোমার একটা একটা করে সবগুলা সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে জাস্ট কিছু না, ওই তোমার সেকশনের ভাগগুলাকে তোমার এই যে /n/2, তার মানে এটা বলতে হবে এটা মিনিং কি মনে আছে নাকি কারো? এনিওয়ান? এইখানে যে প্রিন্ট করা হয়েছে কিভাবে প্রিন্ট করা হয়েছে? তো 2 লাইন নিচে মনে হয় এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার এই যে সেকশন গুলাকে তোমার 2 লাইন নিচে 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 জাস্ট বুঝার সুবিধার জন্য যে একটা সেকশনে আসলে কি কি ইনফরমেশন আছে। এই যে এটা হচ্ছে প্রথম সেকশনটা, এই পুরাটা হচ্ছে আমার প্রথম সেকশন। প্রথম সেকশন মানে কোনটা? এই যে এই অংশটুকু। তারপরে ধরো তোমার এর পরে হচ্ছে এই যে 2 লাইন ভাগ করা হলে যে পরের সেকশন, তারপরে ধরো আবার পরের সেকশন, এইভাবে তোমার ওখানে হচ্ছে যতগুলো সেকশন আছে জাস্ট চেক, এটা জাস্ট দেখার জন্য আর কি, এটা কোনো ইম্পর্টেন্ট কাজ না, জাস্ট দেখার সুবিধার্থে আর কি, যে এই জায়গায় যে সেকশন গুলো আছে সেগুলো ওখানে নিয়ে আসা। এখন এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তোমার এই যে এখন হচ্ছে তোমার ওই প্রত্যেকটা সেকশন থেকে তুমি আবার হচ্ছে মানে তোমার দরকার 3টা জিনিস। ফর এক্সাম্পল তুমি আছে টাইটেল নিয়ে আসবা, কোম্পানি নিয়ে আসবা, আর হচ্ছে লোকেশন নিয়ে আসবা। তো এই মানে এই 3টা জিনিস তোমার অলরেডি ওদের ক্লাস, ওরা হচ্ছে ওইভাবেই ক্লাসটাকে ডিফাইন করে রেখে দিয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে যাই, তোমার দরকার আছে এই টাইটেলটুকু, সো এইটাকে তুমি যদি ইন্সপেক্ট করো শুধু এই পার্টটুকুকে, এই যে দেখো h2 ট্যাগ, h2 ট্যাগের মধ্যে ক্লাস হচ্ছে তোমার টাইটেল। তো তোমার h2 ট্যাগ না কোন ট্যাগ সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না, মানে তোমার ট্যাগ নিয়ে এই জায়গায় মাথা ব্যথা করতে হবে না। তোমার ক্লাস যেহেতু তুমি জানো যে ক্লাসের মানে ক্লাসের নেম হচ্ছে তোমার টাইটেল, জাস্ট তোমার টাইটেল নামটুকু জানলেই হবে। সো আলটিমেটলি যেই কাজটা তোমার হচ্ছে ওই টাইটেল, ও হচ্ছে ওই জায়গা থেকে প্রত্যেকটা টাইটেল নিয়ে আসবে প্রত্যেকটা সেকশন থেকে। ঠিক তেমনি ভাবে কোম্পানি নেম তুমি যদি কখনো দেখতে চাও যে আচ্ছা আমি কোম্পানি হচ্ছে ধরো এই যে ম্যাজিক লিপ, সো আমি এইটার ডাটা নিয়ে আসবো, এইটার ক্লাস কোনটা সেটা আমি কিভাবে খুঁজে বের করবো? খুঁজে বের করার সিস্টেম আছে, এই যে সিলেক্ট করো, তারপর সুন্দরভাবে ইন্সপেক্টে চলে যাও, এই যে দেখো ক্লাসের নেম হচ্ছে এই যে নেম। ঠিক তেমনি ভাবে তুমি এইভাবে হচ্ছে এখান থেকে আলাদা আলাদা যা যা ডাটা চাও প্রত্যেকটাকে তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করে তুমি এখানে চেক করবা যে ওটার ক্লাস নেমটা কি। সো আলটিমেটলি তোমার কাজটা হচ্ছে এখানে জাস্ট চেক করা আর কি। এই যে h2 এর মধ্যে তোমার ক্লাস কি টাইটেল, এরপরে কোন ট্যাগ ডিপ ট্যাগের মধ্যে ক্লাস হচ্ছে তোমার কোম্পানি, তারপর হচ্ছে লোকেশনের জন্য হচ্ছে ডিপ ট্যাগের মধ্যে তোমার হচ্ছে লোকেশন। তুমি এইভাবেও জাস্ট খুঁজে বের করতে পারো আর কি। ওইটা আরেকটা ওয়ে আমি যেটা বললাম আর কি। তুমি যদি স্পেসিফিক ভাবে এইভাবে করতে চাও, সিম্পলি হচ্ছে তোমার ওরা যেটা করছে, ওরা হচ্ছে এই যে ডিপ ক্লাসটা ইউজ করছে, ডিপ ক্লাসের নাম হচ্ছে কোম্পানি। অথবা তুমি সরাসরি চাইলে এই যে এটা ইউজ করতে পারো, স্প্যান ক্লাস নেম, মানে স্প্যান হচ্ছে ট্যাগ, এখানে হচ্ছে স্প্যান ট্যাগ হিসেবে আসবে, আর হচ্ছে ক্লাসের নাম হবে হচ্ছে নেম। ওরা সিম্পলি যেটা ইউজ করছে ওরা হচ্ছে এই যে বড়টাই নিছে আর কি, যে ডিপ ক্লাসটা নিছে, যে ডিপ ট্যাগ আর হচ্ছে ক্লাসের নেম হচ্ছে কোম্পানি। সো তুমি যেটাই হোক না কেন তুমি ওইভাবে জাস্ট এখানে সার্চ করলেই তুমি ওটা হচ্ছে পাই যাবা। তো এইভাবে হচ্ছে তোমার এই যে 3টা জিনিস তুমি এইভাবে খুঁজে বের করলে, খুঁজে বের করে জাস্ট প্রিন্ট করলে তোমার ইনিশিয়ালি এরকম কিছু ডাটা আসছে। এই ডাটাটা আসার একটা রিজন আছে, মানে ঠিক আমরা যেটা টার্গেট করছি সেটা আমরা এখানে পাচ্ছি না ঠিকভাবে। তার কারণ হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যতগুলো সেকশন আসছে সবগুলো সেকশন অ্যাকচুয়ালি তোমার মানে আমরা যেভাবে সার্চ করছি ঠিক ওইভাবে কাজ করে না।
সো যেহেতু কাজ করে না, ও যেগুলার জন্য কাজ করে না ওগুলার এরকম র্যান্ডম ডাটাগুলো এখানে ভরাই দিয়েছে আর কি। সো এটা ফিল্টার আউট করার একটা সুন্দর উপায় আছে। যদি কোনোটা এরকম থাকে যে আমরা সার্চ করতেছি বাট ওই জায়গায় ওটা অ্যাবসেন্ট, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে মানে আমরা আর ওইটা কালেক্ট করব না আর কি। তো তোমাদের কি মনে আছে কন্টিনিউ কি কাজ করে? আমাদের দুইটা জিনিস ছিল, একটা ছিল হচ্ছে ব্রেক আর একটা ছিল হচ্ছে কন্টিনিউ। এনিওয়ান দুইটার পার্থক্য মনে আছে? আমরা হচ্ছে ব্রেক কখন ইউজ করতাম আর কন্টিনিউ কখন ইউজ করতাম? নরমালি আমাদের কোনো একটা কন্ডিশন যখন ফিল আপ হচ্ছে না তখন ব্রেক করে নিচে চলে আসে, ওই ক্ষেত্রে ব্রেক ইউজ করি। আর জিনিসটা হচ্ছে যে আমরা যদি ফর লুপটাকে ক্লোজ করে দিতে চাই, মানে আমার একটা পার্টিকুলার কন্ডিশন ফিল আপ হয়েছে, তাহলে এই কন্ডিশন ফিল আপ হলে আমি আর ফার্দার লুপটা চালাবো না। ফর এক্সাম্পল আমার লুপটা চালাচ্ছি আমি 100 বার, বাট আমি অ্যাকচুয়ালি লুপটা কেন চালাচ্ছি, আমাকে ফর এক্সাম্পল 100টা ডাটার মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে একটা ডাটা আর কি। তো এই একটা ডাটা আমার 100টা ডাটার যে কোনো জায়গায় থাকতে পারে, তো আমি একটা ফর লুপ চালালাম। তো তুমি চাইলে তুমি 100টা ডাটার জন্য তুমি 100 বার লুপ চালাতে পারো। আবার তুমি কিন্তু 100 বার লুপ চালালে কি সমস্যা, তোমার হচ্ছে 100 বার তো অ্যাকচুয়ালি চালানোর দরকার নাই। তুমি যদি ধরো 20 নাম্বার বারই পেয়ে যাও, তাহলে এই যে বাকি 80 বার যে ফর লুপ ঘুরতেছে এটা তোমার প্রসেসরের জন্য বার্ডেন না। সো আলটিমেটলি তুমি যে কাজটা করতে পারো, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি সিম্পলি। সো তুমি হচ্ছে 20 নম্বরে খুঁজে পাইছো, সো তুমি এভাবে একটা কন্ডিশন দিবে যে যদি ম্যাচ করে দেন হচ্ছে ব্রেক, যদি ম্যাচ না করে তাহলে মানে চলতেই থাকবে আর কি। তো এইটা হচ্ছে তোমার ব্রেকের কাজ, মানে তুমি ফর লুপটাকে ব্রেক করে দিচ্ছ। মানে ফর লুপটা ধরো তুমি 10 নম্বর বার ম্যাচ পেয়ে গেছো, সো ফর লুপটা ওইখানেই স্টপ হয়ে যাবে। ফর লুপ আর ওই বাকি 90 বার আর সে লুপ চালাবে না আর কি। সো ব্রেক হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়ার জন্য। আর কন্টিনিউ ইউজ করি হচ্ছে আমরা যে একটা পার্টিকুলার জায়গায় আসছি, তোমার হচ্ছে মানে এখানে যত কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে এখানে এক্সাম্পল দিই। সো জিনিসটা হচ্ছে এরকম যে কন্টিনিউ যখনই চলে আসবে, ফর এক্সাম্পল এই জিনিসটা সে মানে এই পার্টিকুলার শর্তটা তার ম্যাচ হয়েছে, ও যেটা করবে ও হচ্ছে এই লুপের আবার শুরুতে চলে যাবে। তার মানে কি একটা লুপে কিভাবে চলবে, প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এইভাবে এক্সিকিউট হতে থাকে না, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। কন্টিনিউ এই জায়গায় থাকার মানে কি, কন্টিনিউ এই জায়গায় থাকা মানে যদি এই শর্তটা ফিল আপ হয় তাহলে ও আর হচ্ছে নিচের গুলা এক্সিকিউট করবে না, ও আবার লুপের নেক্সট লুপের শুরুতে চলে যাবে। আর এই শর্তটা যদি ফিল আপ না হয় তাহলে সে হচ্ছে নিচের গুলো এক্সিকিউট করবে। কন্টিনিউটাকে বুঝতে পারছো? অনেকে বুঝতে মানে শুরুর দিকে একটু বুঝতে সমস্যা হতে পারে, ইভেন আমার নিজেরও শুরুর দিকে ব্রেক আর কন্টিনিউ নিয়ে আর কি ইয়া লাগতো আর কি, মানে কন্টিনিউটা বুঝতে একটু সময় লাগছিল আর কি। কন্টিনিউর কাজটা জিনিসটা হচ্ছে এরকম যে লুপকে সে কন্টিনিউ করবে, বাট এই কন্টিনিউ এর পরে মানে এই শর্তটা যদি ফিল আপ হয়, এই কন্টিনিউর পরে যে পার্টটুকু থাকবে সেটুকু আর এক্সিকিউট হবে না। এই কন্টিনিউ হওয়া মানে এই শর্তটা ফিল আপ হওয়া মানে এই নিচের অংশটুকু এক্সিকিউট না হয় ও পরের লুপে চলে যাবে। এখন পরের লুপে যদি এই শর্ত ফিল আপ না হয় তাহলে পরের লুপে এইগুলো আবার রান হবে, মানে সিরিয়ালি একটার পর একটা রান হবে। বাট যদি আবার পরের লুপে যদি আবার সামহাউ এই কন্ডিশনটা ম্যাচ করে, ও আর এই নিচের ইনস্ট্রাকশন গুলোতে যাবে না, ও আবার নেক্সট লুপের শুরুতে চলে যাবে। জিনিসটা হচ্ছে এরকম। ধরতে কি পারছো? আচ্ছা, আমার মনে হয় তোমরা কিছু মানে কন্টিনিউ ওরিয়েন্টেড এক্সাম্পল নিজেটা করলে তাহলে হয়তো বুঝতে পারবে আসলে যে কন্টিনিউ এর কাজটা কি। তো মানে যে ইফ হ্যাঁ, দিয়ে যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশনটা ফিল আপ না করে দেন সে আবার লুপে ফিরে যাবে, এমনটা না? মানে কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে সে তাহলে লুপে ওইটা এক্সিকিউট করবে না সে। হ্যাঁ, নিচের অংশটুকু এক্সিকিউট করবে না, নিচের অংশটুকু এই যে নিচের এই চ্যাপ্টার লাইন এক্সিকিউট করবে না, ওর নেক্সট লুপের শুরুতে চলে যাবে। আর মানে তোমার যদি এই শর্তটা যদি ফিল আপ না মানে ভাই হয়, আমি যদি এক থেকে হ্যাঁ হ্যাঁ বলো। ভাই মনে করেন 1 থেকে আমি 5 পর্যন্ত নিলাম, ঠিক আছে? তো এখন আমি মনে করেন ইফ দিয়ে যে নাম সমান সমান যদি 3 হয় তাহলে কন্টিনিউ, তাহলে সে 3টা এক্সিকিউট করবে না, 1 2 4 5 করবে, এমনটাই? ও না 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 না, তোমার উপরের এই 3 লাইন অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, তো তোমার এই 3 লাইন সে অলরেডি এক্সিকিউট করে ফেলছে। জিনিসটা হচ্ছে কন্টিনিউ এর পরের অংশটুকু আর সে এক্সিকিউট করবে না। মানে তোমার অ্যাকচুয়ালি 5টাই এক্সিকিউট হবে, বাট 5 এর মধ্যে 3 নাম্বারে যদি তোমার সামহাউ কন্টিনিউ কোন একটা জায়গায় থাকে,
সো কন্টিনিউ এর আগ পর্যন্ত সে এক্সিকিউট করবে, বাট কন্টিনিউ এর পরের অংশটুকু মানে এই কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে সে আর এই কন্টিনিউ এর পরের অংশটুকু আর এক্সিকিউট করবে না। তার মানে ধরো তোমার এখানে 5টা সেকশন ছিল, ঠিক আছে? এখন 5টা সেকশনের মধ্যে ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে তোমার কয়েকটা সেকশনে তোমার অ্যাকচুয়ালি এইভাবে ডাটাগুলো নেই। সো ওই ডাটাগুলোর ক্ষেত্রে কি হবে, আমার ওই যে বলতেছিলাম যে মিসিং ডাটার জন্য ও হচ্ছে এরকম মানে তোমার ওই সব ভ্যালুগুলো এখানে নিয়ে আসতেছিল আর কি, কারণ ও হচ্ছে এইভাবে ম্যাচ করতে পারতেছে না। এখন যেগুলাতে সে এই প্রথম 3টা লাইন ম্যাচ করতে পারছে সেগুলাকে সে প্রিন্ট করবে। এই যে সেগুলার জন্য তোমার এই 3টা এই যে এখানে প্রিন্ট হয়েছে, মানে এই 4টা লাইন এক্সিকিউট হয়েছে যেগুলা পাইছে। যেগুলাতে পায় নাই মানে নান ভ্যালু, সেগুলার জন্য সে বলছে কন্টিনিউ। তার মানে ওগুলার জন্য আর প্রিন্ট কইরো না কোনো কিছু, ওগুলার জন্য হচ্ছে তুমি আবার নেক্সট সেকশনে চলে যাও। জিনিসটাকে ধরতে পারছো? জি ভাই বুঝছি এখন। ফর এক্সাম্পল 3 নাম্বার সেকশনটাতে তোমার হচ্ছে মানে তুমি এইভাবে খুঁজতে গেছো ভ্যালু, বাট তুমি এই ভ্যালুগুলো তুমি পাও নাই। সো তখন হচ্ছে তোমার এই যে পুরা ও এই জিনিসটা সে প্রিন্ট করে ফেলবে। সো আমাদের এই জিনিসটা দরকার নেই। সো আলটিমেটলি তখন আমরা ওই প্রিন্টটা অ্যাভয়েড করার জন্য আমি দিয়ে দিলাম যে যদি নান হয় মানে এই জিনিসগুলো সে পায় নাই, তাইলে আর তুমি এই 4টা লাইন ওই পার্টিকুলার লুপের জন্য আর এক্সিকিউট করো না, তুমি হচ্ছে নেক্সট লুপের আবার শুরুতে চলে যাও। সো নেক্সট লুপেও আবার এই 3টা জিনিস পাইছে ঠিকভাবে। সো তখন তার এই কন্ডিশন ফিল আপ হয়নি। সো তার মানে তখন এই 4টা লাইন আবার মানে এই 4টে জিনিস আবার এক্সিকিউট হবে। সো তখন এই যে আবার ওই 4টা প্রিন্ট এখানে কাজ করছে। আবার যদি ধরো কোন একটা সেকশনে মানে পাওয়া না যায় ঠিকভাবে, সো যদি নান হয় তাহলে সে মানে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার মানে কি, এই 4টা লাইন আর এক্সিকিউট হবে না ওই লুপের জন্য। ও কি করবে, নেক্সট সেকশনে চলে যাবে। নেক্সট সেকশনে আবার সে চেক করলো, এইবার সে পাইছে। সো এই কন্ডিশনটা আর তাহলে ফিল আপ হয়নি। কন্ডিশন যেহেতু ফিল আপ হয়নি তার মানে এই 4টা লাইন এখন এক্সিকিউট হবে এবং সেই 4টা লাইনের আমরা প্রিন্ট ভার্সনটা এখানে ফর এক্সাম্পল দেখতেছি। ধরতে পারছো? তো জি ভাই। আলটিমেট হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেটলি তোমরা হচ্ছে ওই কন্টিনিউ জাস্ট ব্রেক আর কন্টিনিউর কয়েকটা এক্সাম্পল যদি তোমরা দেখো তাইলেই বুঝতে পারবে। ব্রেকেরটা সবাই খুব ইজিলি বুঝে যে আমার মানে 5 নম্বর টাইমে আমার ইয়া হয়ে গেছে। আলটিমেটলি ব্রেকেও কিন্তু সেম কাহিনী ঘটে। তুমি এই জায়গায় যদি ব্রেক থাকতো তাহলে যেটা হয়তো ও একবারে মানে এই নিচের অংশটুকু তো করতোই না। ব্রেকের সমস্যা হচ্ছে ও লুপটাই ক্লোজ করে দিত, মানে নেক্সট লুপেই আর যাইতো না। নেক্সট আরো ধরো 10-20টা লুপ ছিল বাট ও নেক্সট গুলোতে আর যাইতেই না। বাট কন্টিনিউর ক্ষেত্রে যাবে আর কি, কিন্তু কন্টিনিউর ক্ষেত্রে শুধু নিচের টুকু এক্সিকিউট হবে না। আর ব্রেকে তো নিচের টুকু এক্সিকিউট হবেই না, পরের লুপ গুলোতেও সে হচ্ছে যাবে না। আচ্ছা যাই হোক, তোমরা কিছু এক্সাম্পল দেখলে আই গেস বুঝে যাবে আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা ওই যে এই র্যান্ডম ডাটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে ওরকম দিলাম আর কি, যে যেগুলাতে সে পাবে না, যেই সেকশন গুলোতে পাবে না সেগুলোর জন্য কোনো কিছু আর সে প্রিন্ট করবে না। তো আলটিমেটলি হচ্ছে এইবার হচ্ছে আমি এই যে এরকম ক্লিন ডাটা পাইলাম। সো আমার এখানে কি কি ছিল, লিড পারফরমেন্স ইঞ্জিনিয়ার, তারপর রেসিডেন্ট ইঞ্জিনিয়ার। আমরা যদি চেক করি এই যে লিড পারফরমেন্স ইঞ্জিনিয়ার, রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, তারপরটা হচ্ছে সিনিয়র লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই যে সিনিয়র লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইভাবে আর কি ওই পেজে যতগুলো ছিল। তারপর কোম্পানি নেম, তারপর ওদের লোকেশন, এগুলো আমার হচ্ছে এখন চলে আসলো আর কি এই ডাটাগুলা কোন ভেরিয়েবলের মধ্যে, মানে ভেরিয়েবল তো না, এখানে প্রিন্ট করা হয়েছে আর কি এই যে এই ভেরিয়েবল গুলোর মধ্যে। তুমি চাইলে আবার কোন একটা এমটি লিস্ট তৈরি করে সেই এমটি লিস্টে তোমরা অ্যাপেন্ড করে দিতে পারো এই ভ্যালুগুলা মানে লুপের মধ্যেই। তাইলে ধরো তুমি একটা পুরা লিস্টও পাওয়া যাবে আর কি। তো এটা গেল। এখন তুমি যদি ফর এক্সাম্পল এখান থেকে কোন একটা মানে সার্চ করতে চাও আবার, যে তোমার দরকার হচ্ছে সফটওয়্যার টার্মটা আছে এরকম কোন একটা কিছুতে, তো ডিরেক্টলি তুমি স্ট্রিং দিলে শুধু সফটওয়্যার না থাকলে তোমার এখান থেকে কোনোটা ম্যাচ পাবে না। এই যে ও হচ্ছে এখানে কোনো ম্যাচ পায়নি আর কি। তো আলটিমেটলি যেটা করতে হবে এখানে জাস্ট সিম্পলি তুমি একটা ফাংশন ইউজ করতে পারো। জাস্ট এখানে হচ্ছে ল্যামডা ফাংশন ইউজ করা হয়েছে, মানে এক লাইনের একটা ফাংশন ইউজ করেছে। ল্যামডা তোমাদের মনে আছে রাইট, এক লাইনের সিঙ্গেল লাইনের ফাংশন। মানে ইউজুয়ালি হচ্ছে আমরা ওই ফাংশন ডিফাইন করে ডেফ ইউজ করে, ল্যামডা ইউজ করা হয় হচ্ছে তোমার জাস্ট ছোটখাটো ফাংশনের ক্ষেত্রে। কেউ আর কষ্ট করে মানে ডেফ ইউজ না করে তোমার মানে শর্টকাটে তোমার ল্যামডা ইউজ করে আর কি, এক লাইনই তোমার পুরো ফাংশন ডিফাইন করা হয়ে যায়। তো তুমি সিম্পলি একটা ফাংশন এখানে ডিফাইন করে দিতে পারো যে সফটওয়্যার ইন টেক্সট ডট লোয়ার। তার মানে হচ্ছে তুমি ওই h2 এর মধ্যে যে ভ্যালুগুলো পাচ্ছ সেই ভ্যালুগুলোর মধ্যে যদি সফটওয়্যার পাওয়া যায় তাইলে হচ্ছে মানে ওই টেক্সটটাকে তুমি প্রথমে লোয়ার করলা, দেন ওটার মধ্যে যদি সফটওয়্যার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তোমার সেগুলোকে তুমি ফাইন্ড করতেছো আর কি। তাহলে ইন দ্যাট কেস হচ্ছে তোমার এই যে ইনিশিয়ালি সবগুলোই পাচ্ছ। তো মানে এটা চাই যে ভাস্ট ডাটাটা পাচ্ছ, বাট তুমি যদি চাও তাহলে তুমি আবার আগের মতো করে যে এরকম ভাবে ফিল্টার করে নিতে পারো। তো
এখানে হচ্ছে আরেকটা যেটা দেয়া আছে যে তুমি শুধুমাত্র ওগুলোতে অ্যাপ্লাই করবা। সো এই যে এখানে ওরকম ভাবে দেয়া আছে যে তুমি হচ্ছে আহ, শুধুমাত্র যেগুলা তুমি পাইছো, যে লিস্টটা তুমি পাইছো সেই লিস্টের হচ্ছে তুমি লিংক লিংক গুলো কালেক্ট করবে। এখন লিংক কিভাবে কালেক্ট করবা? লিংকের জন্য এইচটিএমএল যদি জানো তাহলে জিনিসটা জানবা আর কি, যে লিংকের জন্য এইচটিএমএল ইউজ করা হয় এ ট্যাগ, আর সেটার হচ্ছে একটা অ্যাট্রিবিউট থাকে। এখানে তোমার ওই যে অ্যাট্রিবিউটের এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার ট্যাগ, এটা হচ্ছে ওই ট্যাগের অ্যাট্রিবিউট। সো আমরা যখন লিংক ইউজ করি তখন হচ্ছে এই যে ahref, তোমাদেরকে যদি সিম্পলি এক্সাম্পল দেখাইতে হয়, তো ধরো আমি একটা পি নিলাম, তো আলটিমেটলি আমি যদি এখানে একটা লিংক তৈরি করতে চাই, তো এই প্রথম ট্যাগের মধ্যে তোমার হচ্ছে এরকম দিতে হবে href equal to https www.google.com, আর এখানে আমি লিখে দিলাম ভিজিট গুগল। মানে এই জায়গায় যেটা লিখে দেবো সেটা, এটা হচ্ছে আমার টেক্সট আর কি। সো এই টেক্সটটা তোমার লিংক হিসেবে আসবে এবং ওই লিংকে ক্লিক করলে তোমার হচ্ছে এই যে এই লিংকে চলে যাবে। সো আলটিমেটলি এটাকে এটা তো অটোমেটিক্যালি সেভ হয়। আমরা ইয়া থেকে ওপেন করি, ফাইল ম্যানেজারটা করি। সো এই টেক্সটটাকে আবার ওপেন করি, এই যে দেখো ভিজিট গুগল চলে আসছে। ঠিক আছে, আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে তোমার হচ্ছে ওই যে গুগল লোড হবে আর কি। এই যে ক্লিক করলাম, এই যে গুগল লোড হয়েছে। জিনিসটা বুঝতে পারছো? সো আলটিমেটলি দেখো, মানে আমরা যখন কোনো লিংক এইচটিএমএল এ রাখি তখন সেটা হচ্ছে তোমার এই যে এ ট্যাগের মধ্যে তোমার হচ্ছে ওই যে href অ্যাট্রিবিউটের মধ্যে থাকে তোমার হচ্ছে লিংকটা, আর এটা তো তোমার এই যে নর্মাল লেখা কি, নর্মাল টেক্সট আর কি, যেটা আর কি ওয়েব পেজে শো করবে। তো আলটিমেটলি তোমার হচ্ছে এই যে এইভাবে আর কি লিংক তোমার এইচটিএমএল এ তৈরি করা হয় আর কি। তো তোমার কোশ্চেন আসতে পারে যে আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, আমার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকবে, ওগুলোকে কানেক্ট করবো কিভাবে? তো ওইখানেও তোমার হচ্ছে যে এইভাবে href করে তোমার ওই যে আরেকটা পেজের রেফারেন্স দিয়ে দিতে হবে আর কি। তো একই একই ডিরেক্টরির মধ্যে থাকলে তোমার তখন আর মানে ওই তোমরা যখন ওয়েব ডেভেলপ করবে তখন তোমাদেরকে এইভাবে পেজের অ্যাড্রেস বলে দিতে হবে না, কারণ তুমি প্রজেক্ট করার সময় তো তোমার ইউআরএল নাও থাকতে পারে। জাস্ট সিম্পলি তোমার ফাইলের নেমটা বলে দিলেই হবে যে অমুক ডট এইচটিএমএল। আচ্ছা, তো আমরা এখানে এইচটিএমএল কোর্স করতেছি না, তো এখান থেকে আবার বের হয়ে আসে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা জাস্ট মানে বোঝানোর জন্য যে এটা হচ্ছে লিংক, মানে এই স্টেপ থেকে ও হচ্ছে তোমার লিংকটা কালেক্ট করতে পারবে। এই যে এই লিংকটা সে হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আসছে। তো ওইখানে জাস্ট তুমি মানে এটা জাস্ট সিম্পলি আর কি প্রিন্ট করে দেখানোর জন্য আর কি, যে তুমি চাইলে এরকম লিংক নিয়ে আসতে পারো। অ্যাপ্লাই এর ওরা হচ্ছে অ্যাপ্লাই এর লিংকটা নিয়ে আসছে, তো তুমি তখন দেন এই লিংকে ক্লিক করে তুমি তখন অ্যাপ্লাই করতে পারো আর কি সরাসরি। মানে জাস্ট এক্সাম্পল আর কি, যে এটা একটা এক্সাম্পল যে তুমি এইভাবে আরো কয়েকটা সাইটের জন্য করে রাখছো। সো প্রত্যেকদিন সকালে জাস্ট তোমার এই আউটপুটটা চেক করলে, আউটপুট চেক করে করে তুমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলা। সো তোমার কাজ অ্যাকচুয়ালি আরো ইজি হয়ে গেল। তো এই হচ্ছে একটা এক্সাম্পল। এখানে আরেকটা এক্সাম্পল এরকম আছে যে তুমি এখানে ইউজ করা হয়েছে তোমার ইউআরএল লিপ। তো আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে আরেকটা, তুমি ইউআরএল লিপ ইউজ করে তুমি কাজ করতে পারো আর কি। তো ইউআরএল লিপ এখানে যেটা আছে ইউআরএল লিপ ডট রিকোয়েস্ট ডট ইউআরএল ওপেন, এটার মধ্যে তুমি যদি একটা পার্টিকুলার ওয়েব পেজ মানে ইউআরএল পাস করে দাও, তারপর যদি ডট রিড দাও, দেন তুমি হচ্ছে ওই যে তুমি হচ্ছে ওই সোর্সটা পাই যাবে আর কি। মানে ওটাকে তুমি বাইট কোড হিসেবে পাবে আর কি। এটা হচ্ছে মানে যে যেভাবে তৈরি করে আর কি। তো আলটিমেটলি হচ্ছে তোমার মানে এই লাইব্রেরিটা এইভাবে আর কি ইউজ করছে। বাইট কোড কেন বললাম, এই যে সামনে বি আছে, বি দিয়ে এই যে ইয়ার মধ্যে আছে। তো ও হচ্ছে একটা পার্টিকুলার ফরম্যাটে আর কি তোমার নিয়ে আসে আর কি। তো ও ও যেটা করতেছে, যে আমরা এর আগে দেখছিলাম যে এইচটিএমএল ডট পার্স একটা পার্সার দেখছিলাম, রাইট? তো ওরকম একটা আরেকটা আছে হচ্ছে তোমার এলএক্সএমএল। ও হচ্ছে তোমার এই যে বিটুলস এর মধ্যে এলএক্সএমএল হিসেবে তোমার হচ্ছে পার্স করছে আর কি। এরপরে হচ্ছে মানে সুপ ডট টাইটেল, এইভাবে তুমি এই যে একটার পর একটা মানে জিনিসটা হচ্ছে এরকম কোনটার ভিতরে কে। সো টাইটেল হচ্ছে এর ভিতরে আছে, আবার টাইটেল ডট নেম হচ্ছে টাইটেলের ভিতরে আবার আরো ওরকম অ্যাট্রিবিউট আছে। সো ওইভাবে অ্যাট্রিবিউট গুলোকে একটার পর একটা তুমি প্রিন্ট করলে এই যে এরকম পাই যাবে আর কি। তারপরে এই যে এখানে আছে ফাইন্ড অল দিয়ে পি পি ট্যাগ আমরা দেখে আসছি অলরেডি, রাইট? পি ট্যাগ এর মধ্যে কি থাকে? পি ট্যাগ অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ মিন করে। সো এখানে যে কাজটা করেছে, যতগুলো এরকম প্যারাগ্রাফ পাবে সেই প্যারাগ্রাফের
প্যারাগ্রাফ যতগুলো পাবে সেই সব ইনফরমেশন গুলো মানে ওই পুরা ট্যাগের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত যা আছে, যেমন এটার স্টার্ট থেকে এন্ডিং মেবি এই পর্যন্ত। সো এই যে এই পি পি এর স্টার্ট থেকে এন্ডিং হচ্ছে এটা। সো এটা হচ্ছে প্রথম পি, এখানে ফাইন্ড অল ইউজ করছে, দ্যাট মিন্স যতগুলো পি আছে সবগুলো আসবে। এটা হচ্ছে সেকেন্ড পি, এই যে এটা হচ্ছে সেকেন্ড পি, এটা হচ্ছে থার্ড পি। এইভাবে হচ্ছে ওই পেজে সে যতগুলো প্যারাগ্রাফ পাইছে সবগুলো সে এরকম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে চলে আসছে। তারপরে তোমার হচ্ছে এইবার দেখো, এইবার হচ্ছে ওরা শুধুমাত্র প্যারাগ্রাফের টেক্সটটাকে সে হচ্ছে প্রিন্ট করছে আর কি। সো টেক্সটটাকে প্রিন্ট করলে এই যে এখন আর ট্যাগের ইনফরমেশন গুলো নেই, এখন শুধুমাত্র ভিতরের লেখাগুলো, এই যে এখন শুধুমাত্র ভিতরের লেখাগুলো। তো তুমি এইভাবে মানে ফিল্টার করতে পারো আর কি, যে তুমি আসলে কি চাও, কোন জিনিসটুকু শুধু প্রিন্ট করতে চাও সেটা আছে। আবার তুমি চাও যে এখান থেকে তুমি ইউআরএল গুলো শুধু নিয়ে আসবে, সো ইউআরএল ডট গেট, এই যে তোমার এ ট্যাগের মধ্যে তোমার হচ্ছে ওই যে ইউআরএল ডট গেট href অ্যাট্রিবিউটস গুলো, এই যে href এর মধ্যে একটু আগে আমরা দেখলাম না, href এর মধ্যে দেখলাম না যে লিঙ্কটা থাকে। সো তোমার দরকার এই লিঙ্কটা, সো তুমি যে কাজটা করবে তুমি জাস্ট ওই লিঙ্কগুলোকে নিয়ে আসবা। এই যে এখানে তোমার হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে এই জিনিসগুলোর মিনিং কি। এগুলো হচ্ছে তোমার ওই যে সেম ডিরেক্টরির মধ্যে এটা হচ্ছে আরেকটা ফোল্ডার, এবং ফোল্ডারের পরে কোনো কিছু না থাকা মানে অলওয়েজ মাথায় রাখবা যে যে কোনো মানে ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে index.html অথবা default.html নামে থাকে আর কি। সো এই স্ল্যাশের পরে কোনো কিছু না থাকার মানে হচ্ছে ওই এটা তোমার একটা ডিরেক্টরি, ওই ডিরেক্টরির পরে এই জায়গায় হচ্ছে তোমার ইন্ডেক্স অথবা default.html একটা পেজ বাই ডিফল্ট আছে যেটা সে অটোমেটিক্যালি লোড করে ফেলে। সো এটা হচ্ছে মানে বুঝার সবচেয়ে সহজ উপায়। মানে ওইভাবে তোমরা হালকা দুই একদিন কাজ করলে, এই ছোটখাটো কাজ করলে বুঝে যাবো, মানে ওইটা একটু বেশ ভালো আর কি অপশন। আচ্ছা, তো এইভাবে তুমি আবার গেট টেক্সট ইউজ করে তুমি টেক্সট মানে যতগুলা টেক্সট আছে সব পাইতে পারো আর কি। এখানে এডিশনাল কিছু ইনফরমেশন চলে আসে। তারপরে নেভিগেশন অপশন আছে, মানে তোমার ন্যাভ আরেকটা অপশন আছে soup.nav, নেভিগেশনের মাধ্যমে তোমার এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি যে প্যারাগ্রাফ তারপর বডির ভিতরে কি কি আছে সেগুলোকে তুমি এইভাবে আনা যায় আর কি। তো এখানে জাস্ট এরকম কিছু এক্সাম্পল দেয়া আছে। এখন তোমাদের টাস্ক থাকবে কি সেটা আমি বলি। এগুলো হচ্ছে সব এখানে পাবা। তোমাদের টাস্ক হচ্ছে এই যে এই 3 নাম্বার জায়গাটাতে, এবং এখন অ্যাকচুয়ালি তোমরা বেসিক শিখবে আর কি। এতক্ষণ আমি বেসিক বলিনি, এতক্ষণ আমি জাস্ট দেখা দিয়ে গেছি যে কিভাবে কাজ করে আর কি। এখন তোমরা বেসিক শিখবে। এখানে কিভাবে শিখবে, এটা হচ্ছে একবারে ডকুমেন্টেশন পেজ, তোমার বিউটিফুল সুপের একবারে তোমার মেইন ডকুমেন্টেশন পেজ, এবং এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবেই থাকবে, মানে বেসিক শিখাটাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। সো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে তোমার। এখানে এটা যেমন একটা এক্সাম্পল HTML। সো এটা হচ্ছে মানে ওরা হচ্ছে ওই যে রিকোয়েস্ট ইউজ করে কোনো পেজ নিয়ে আসেনি, জাস্ট নিজেরাই একটা জাস্ট সিম্পল একটা সোর্স কোড একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছে। সো এখন ওরা যেই কাজটা করবে, ওরা হচ্ছে এই পার্টিকুলার ডকুমেন্ট থেকে ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে এই যে প্যারাগ্রাফ অথবা ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে এই যে লিংক, এগুলা সে কিভাবে কালেক্ট করতে হবে, যেখানে ক্লাসও আছে আইডিও আছে। ও খুব সুন্দরভাবে ক্লাস আইডি দুইটাই দিয়ে রাখছে যেন এক এক্সাম্পল দিয়েই মোটামুটি সবগুলা কভার করা যায় আর কি। পরে আরো এক্সাম্পল আছে, এটা হচ্ছে তোমার শুরুর এক্সাম্পলটা আর কি। সো এই এক্সাম্পল থেকেই এই যে প্রিটিফাই করলে হচ্ছে ওই যে আমরা একবার শুরুর দিকে প্রিটিফাই ইউজ করছিলাম, প্রিটিফাই ইউজ করলে ও যেটা করবে এই সিম্পলটাকেই সে হচ্ছে ওই যে সুন্দর করে আর কি মানে ভাঙ্গে দিবে আর কি। এই জায়গায় কিন্তু ভাঙ্গে নেই, যেমন এই যে এ ট্যাগের ভিতরে তোমার আরো অনেকগুলো ট্যাগ আছে, ও হচ্ছে ট্যাগ বাই ট্যাগ এরকম ভাঙ্গে দিবে। এই প্রিটিফাই ইউজ করলে হচ্ছে ওই কাজটা করবে, এই যে নেস্টেড ডাটা হিসেবে আসবে। তো এইটাতে তুমি দেখতে পারো আর কি পেজটার দেখতে, স্ট্রাকচার দেখতে কিরকম। তারপরে এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে নেভিগেট করা, soup.title, soup.title.name, এখান থেকে তুমি তখন ইন্ডিভিজুয়ালি সবগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবে যে কিভাবে কি কি আছে। তারপরে হচ্ছে এই যে লিংক খুঁজে বের করা, এই যে এ আর href ইউজ করা, href ইউজ করে এই যে এখানে 3টা লিংক ছিল, এই 3টা লিংককে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। তারপরে এখানে তারপরে মানে শুরুর দিকে কয়েকটা এক্সাম্পল দেখানোর পরে দেন হচ্ছে যে তোমার ইনস্টলেশনের ডকুমেন্টেশন আছে, তারপরে ইউজ করার কিছু মানে ইউজ কেস ওরিয়েন্টেড কিছু কথাবার্তা আছে কিভাবে কি করা যায়। তারপরে তোমার হচ্ছে মানে এখানে তোমার আবার শুরু থেকে তোমার ফুল ডিটেলস দেয়া আছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? আই গেস না।
আচ্ছা, তো এরপরে হচ্ছে ওই যে এখানে তোমরা হচ্ছে নেভিগেটিং শিখবা, তারপরে হচ্ছে একটা ট্যাগের ভিতরে আবার আরেকটা ট্যাগ, মানে আস্তে আস্তে ট্যাগ বাই ট্যাগ হচ্ছে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, সব জিনিস হচ্ছে এই জায়গায় দেয়া আছে। সো তোমাদের টাস্ক থাকবে কিচ্ছু না, জাস্ট এগুলো কপি করে হচ্ছে নিজে নিজে চেক করা। তোমরা হচ্ছে ইয়াতে চেক করবে আর কি, মানে একটা জুপিটার নোটবুক ফাইল ইউজ করে তোমরা সেখানে হচ্ছে প্রত্যেকটা এভাবে ইন্ডিভিজুয়াল এই পেজ থেকে আর কি, এই ডকুমেন্টেশন থেকে সবগুলো তোমরা হচ্ছে এরকম ভাবে জাস্ট কপি করে তুলবা, তুলে চেক করে 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 দেখবা যে কোনটা আসলে কিভাবে কাজ করে, কোনটা আসলে কেমন আউটপুট দিচ্ছে। এটা জাস্ট বুঝার জন্য, মানে তোমাদেরকে এই জন্য ফার্দার এটা নিয়ে আর কোনো কিছু দিচ্ছি না আর কি, কিংবা এটা আসলে সবার কাজে লাগবেও না, কারণ আমাদের অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ডাটা অ্যাকচুয়ালি আমরা পাই যাই, মানে আমাদের হয়ে কেউ স্ক্র্যাপ করে দেয় আর কি। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ক্যাগল। সো ইফ ইউ নিড আ ডাটা সেট ইউ ক্যান জাস্ট ডাউনলোড ইট ফ্রম ক্যাগল। মানে তোমার আসলে নিজের থেকে আর স্ক্র্যাপ করার দরকার নেই, ওরাই স্ক্র্যাপ করে, ওরাই তোমার ডাটা অলরেডি আপলোড করে দেয়। সো এটা অ্যাকচুয়ালি সবার লাগবে না, বাট কেউ যদি খুব ইন্টারেস্টেড হয় যে সে কোনো একটা পার্টিকুলার সোশ্যাল নেটওয়ার্ক থেকে অথবা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে পার্টিকুলার কিছু ইনফরমেশন রেগুলার বেসে সে স্ক্র্যাপ করে নিয়ে আসবে অ্যানালাইসিস করার জন্য, পার্সোনাল অ্যানালাইসিস করার জন্য, শুধুমাত্র তাদের এই জিনিসটা লাগবে। বাট I still recommend everyone, I mean, at least, I mean, going through for once. So, এইটার জন্য তোমাদের হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি এরকমই থাকবে, মানে হোমওয়ার্কের ডিটেলস আমি এখন লিখিনি, বাট হোমওয়ার্কের জিনিসটা হচ্ছে অনেকটা এরকমই। তোমরা নিজের এই এক্সাম্পল গুলো তুলে তোমরা ইন্ডিভিজুয়ালি এরকম সবগুলো এখান থেকে নিয়ে আসে চেক করে দেখবে আর কি, যে কোনটা আসলে কিভাবে আসছে, কোন পার্টিকুলার জিনিসটা। এখানে খুব সুন্দর করে বলাও আছে আর কি। সো কোন জিনিসটার জন্য কিভাবে আউটপুটটা আসছে আর কি, কিভাবে হচ্ছে আমি একটা পার্টিকুলার ডাটা একটা পার্টিকুলার ট্যাগের মধ্যে থেকে নিয়ে চলে আসতেছি, টেক্সটটাকে কালেক্ট করে নিয়ে আসতেছি। সো আলটিমেটলি দিন শেষে জিনিসটা হচ্ছে এরকম, তোমার টার্গেট কিন্তু এই ট্যাগ গুলা না, মানে এই যে এই কোনটা কি ট্যাগ এটা নিয়ে তোমার মাথা ব্যথা না, তোমার মাথা ব্যথা হচ্ছে এই যে ভিতরে যে লেখাগুলো আছে, তোমার মাথা ব্যথা হচ্ছে এই ভিতরের লেখাগুলো নিয়ে আসে। সো আলটিমেটলি এই প্রত্যেকটা ট্যাগেরই, ফর এক্সাম্পল আমি এইটারই ট্যাগ নাম দিলাম, এই ট্যাগের একটা ক্লাস ইউজ করলাম, ক্লাস সামথিং, ফর এক্সাম্পল নেম, তারপরে এটারই আবার একটা আইডি ইউজ করলাম, আইডি দিলাম আইডি 1। তো আলটিমেটলি এই ট্যাগ আর ক্লাস নেম অথবা আইডি নেম ইউজ করে আমি কিভাবে এই পার্টিকুলার ডাটাটা কালেক্ট করে নিয়ে আসতেছি, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি মূল কাজ। সো বিউটিফুল সুপ আমরা কেন ইউজ করতেছি? এই সুবিধাটার জন্য। আমরা ফাইন্ড করতেছি যে এই পার্টিকুলার ট্যাগের এই পার্টিকুলার ক্লাসের যে ভ্যালুটা আছে, যে ডট টেক্সটটা আছে, সেই টেক্সটটা আমি কিভাবে কালেক্ট করে নিয়ে আসতে পারি। সো তুমি যদি সিম্পলি এরকম ধরো 10টা ভেরিয়েবলে 10টা এরকম ভ্যালু কালেক্ট করে নিয়ে আসলা, দেন ওই 10টাকে তুমি নিজেই একটা সিএসভি ফাইলে, মানে প্রথমে একটা ডাটা ফ্রেমে কনভার্ট করে সেই ডাটা ফ্রেমটাকে তুমি আবার সিএসভি তে স্টোর করে নিতে পারবে। মানে তুমি নিজে এইভাবে তুমি ডাটা সেট তৈরি করতে পারো আর কি, মানে যদি নিজেরা কখনো চাও। যেমন ইউএসএ তেই তোমার হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে তোমার মানে পিএইচডি স্টুডেন্টরা এই কাজটা করে, যে তোমার হচ্ছে ডাটা ডাটা কালেক্ট করে আর কি। সো ডাটা কালেক্ট করে ডাটা তৈরি করে এবং সেই ডাটাগুলোকে ওরা ওপেন সোর্স ডাটা হিসেবে রাখে দেয়। এই ফর এক্সাম্পল তুমি এখন ধরো কোন একটা কিছু শিখতেছো, তুমি অন্য একটা জায়গা থেকে তুমি একটা সিএসভি ফাইল ডাউনলোড করলে, এই সিএসভি ফাইল কোত্থেকে আসছে? আলটিমেটলি এই সিএসভি ফাইলের ডাটাগুলো কেউ একজন স্ক্র্যাপ করছে কোন একটা জায়গা থেকে কিংবা কালেক্ট করছে। সো জিনিসটা হচ্ছে যে এরকম, যে একটা পার্টিকুলার সোর্স থেকে তখন এরকম ভাবে তোমার ডাটা কালেক্ট করে তুমি তখন এরকম 10টা ভেরিয়েবলের মধ্যে 10টা ভ্যালু নিলা, তোমার টার্গেট হচ্ছে 10টা ভ্যালু। ফর এক্সাম্পল তোমাদেরকে এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম সেখানে হয়তো বা এখান থেকে হয়তো বা 3টা ভেরিয়েবল নিয়ে আসা হয়েছিল, ওই যে টাইটেল, কোম্পানি নেম আর লোকেশন। ধরো এমন কোন একটা জায়গা থেকে তুমি, ফর এক্সাম্পল আমি ধরো তুমি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো অথবা মিডিয়াম থেকে ডাটা কালেক্ট করছো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার পোস্টের টাইটেল থাকবে, অথরের নেম থাকবে, অথরের আরো ডিটেলস থাকবে, তোমার হচ্ছে কতগুলো লাইক অথবা আপভোট পড়ছে সেটার নাম্বার, কতগুলো কমেন্ট পড়ছে সেটার নাম্বার। সো এগুলোকে এই সবগুলো ভ্যালুকে যদি তুমি ভেরিয়েবলের মধ্যে রাখো, কিংবা যে আমরা কোভিড-19 যে অ্যানালাইসিস করলাম, কোভিড-19 ওখানে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাকচুয়ালি তোমার এরকম ভেরিয়েবল ছিল। সো প্রত্যেকটা ভেরিয়েবল এরকম তুমি ইন্ডিভিজুয়ালি কালেক্ট করে ভ্যালু কালেক্ট করে তুমি সেটাকে তুমি তখন একটা ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারো আর কি। তো ওইটার জন্য সিম্পল হয়েছে, ফর এক্সাম্পল এই যে এখানে একটা কাজ করা হয়েছে, এখানে যেমন একটা টেবিল কালেক্ট করা হয়েছে। সো এই টেবিলটাকে যে কালেক্ট করা হয়েছে, এই টেবিলটাকে তখন তুমি যেরকম লিস্ট আকারে তৈরি করছো প্রত্যেকটা ভেরিয়েবলে, এখন এই প্রত্যেকটাকে আবার ইন্ডিভিজুয়ালি নিয়ে তুমি হচ্ছে ওই যে এরকম ভাবে একটা সিএসভি ফাইল জেনারেট করে ফেলতে পারো। আর এটা তো তোমাদের মনে আছে মনে হয় যে লাস্টেরটা,
আমরা হচ্ছে সরাসরি পান্ডা পান্ডা রিড এইচটিএমএল দিয়ে একটা সরাসরি টেবিল নিয়ে আসছিলাম, তোমাদের মনে পড়ে? আমরা এটা ইউজ করছিলাম যে পান্ডার রিড এইচটিএমএল দিয়ে সরাসরি কোন একটা ওয়েব পেজ থেকে আছে টেবিল নিয়ে আসা, এই যে ডিরেক্ট এই একটা টেবিল নিয়ে আসা হয়েছে আর কি ডাটা ফ্রেম হিসেবে। সো এটা একটা শর্টকাট আর কি, বড় শর্টকাট। কখনো যদি কোনো টেবিল আনতে হয় খুব সিম্পলি আর কি পান্ডার রিড এইচটিএমএল ইউজ করতে পারো আর কি। কিংবা তুমি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ভ্যালু তুমি নিজেই ভেরিয়েবলের মধ্যে নিয়ে তুমি হচ্ছে তারপরে সবগুলো নিয়ে লিস্ট তৈরি করে দেন তুমি ওটাকে সিএসভি ফাইলে কনভার্ট করতে পারো। সো একটা সিএসভি ফাইলে তখন তোমার ওই ডাটাগুলোর উপর বেস করে তখন তোমার নিজেরই একটা ডাটা সেট হয়ে যাবে আর কি। তো এখানে তোমার ওই অনেক এরকম ডাটা সেট তৈরি করার কাজ করে আর কি। তো ডাটা সেট তৈরি করতে গেলে তখন তোমার হচ্ছে এই যে স্ক্র্যাপিংটা ইম্পর্টেন্ট। সো অ্যাকচুয়ালি তোমার মানে স্ক্র্যাপিং মানে নট অলওয়েজ আসলে তোমার ডাটা সায়েন্স কোর্স গুলোতে পাবা। তো আমার আসলে মনে হয়েছে আর কি যে স্ক্র্যাপিংটা অ্যাটলিস্ট মানে একটা ওভারভিউ দেওয়া, মানে কনসেপ্ট দেয়া আর কি, ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট দেয়া, দেন বাকিটা তোমাদের উপরে, যে তোমরা যদি ফার্দার আসলে এরকম করতে চাও দেন তোমরা আসলে নিজেরাই এরকম টিউটোরিয়াল দেখতে দেখতে নিজেরাই ফার্দার রিসোর্স খুঁজে পাবে। আমার জাস্ট টার্গেট ছিল হচ্ছে তোমাদেরকে বেস একটা স্টার্টিং দেয়, হেড স্টার্ট দেয়, যে হচ্ছে আসলে মানে কোন জায়গা থেকে শুরু করা যায় কিংবা জিনিসটা আসলে কিভাবে করে আর কি, সেটি, নাথিং এলস। সো আজকে আমার দিক থেকে এই পর্যন্তই। এখন কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? দাদা অ্যাসাইনমেন্ট 6 নিয়ে খুলে একটু দে। কিছু বলতে। খুলে দে, দুইবার বাড়ি খাইছিস। অ্যাসাইনমেন্ট 6 নিয়ে আচ্ছা, আহ, প্রথম কথা হচ্ছে অনেক কম মানুষ সাবমিট করছে, এইটা হচ্ছে প্রথম ব্যাপার। আচ্ছা কারো একজনের সম্ভব এডিশন আচ্ছা অফ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা তো প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেক কম সাবমিশন আসছে। সো মানে আমি রিকমেন্ড করি আর কি তোমরা যদি সময় নেওয়া হয় তোমরা সাবমিট করো আর কি। মানে এটা আসলে কোনো কম্পিটিশনের জায়গা না যে হচ্ছে তোমার এর মার্ক থেকে বেশি ওর মার্কের থেকে কম, এমনটা না। দিন শেষে এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কাছে যেই নলেজটুকু দরকার সেটা আসলে তোমার ঠিকভাবে পৌঁছতেছে কিনা। সো আমি রিকমেন্ড করি আসলে সময় নিয়ে হইলেও কারো কাছে হেল্প নিয়ে হইলেও তোমরা আসলে অ্যাসাইনমেন্ট গুলা একটা একটা করে সাবমিট করে দাও আর কি। আর আমি আসলে মাঝখানে একটা গ্যাপ দিয়েছি ইচ্ছা করি, কারণ আমি এক্সপেক্ট করতেছিলাম যে আগেরটাই তোমরা ভালো মতো করবে, কারণ দিন শেষে আমাদের ফাইনাল টার্গেট অ্যাকচুয়ালি মানে বেসিক ডাটা সায়েন্সের জন্য আমাদের মানে মেইন টার্গেট অ্যাকচুয়ালি যে একটা সিএসভি ফাইল থেকে কিভাবে ফুল অ্যানালাইসিস করা যায় সেটা, এবং একটা অ্যানালাইসিস থেকেই মানে একটা সিএসভি ফাইল তুমি ফুল অ্যানালাইসিস করে তুমি আসলে ফার্দার আরো ফিউচারে যত সিএসভি ফাইল পাবা সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে তোমার হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে হয়, এই জিনিসগুলো তুমি দেখতে পারবে। সো আমি এখনো রিকমেন্ড করি আর কি যে ওইটাই ভালো মতো আসলে কমপ্লিট করার জন্য, এবং দিন শেষে হয়তোবা তোমার এই কোর্সের ফাইনাল প্রজেক্ট হিসেবে তোমার ওই কোভিড-19 এর ওইটার উপর বেস করেই আমরা মানে আগাবো আর কি। সো ফাইনাল প্রজেক্ট হয়তোবা ওইটাই থাকবে, কিংবা ধরো আমরা যদি মানে পরবর্তীতে আরো কিছু দেখি আর কি, তারপরেও মানে ওইটা হচ্ছে একটা পার্ট হিসেবে থাকবে আর কি, ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে থাকবে। সো প্লিজ ট্রাই টু complete that and submit. এই তো এই গেল অ্যাসাইনমেন্ট নিয়ে। আর কিছু? আই গেস আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আমি এটা শেয়ার করে দিব না। এই তো আরো কিছু এখানে হয়তো ঠিকভাবে মানে তাড়াহুড়োর মধ্যে আমি আসলে ঠিকভাবে অনেক কিছু মানে লিখতে পারিনি আর কি হেডার গুলো, তো আমি পরে হেডার গুলো অ্যাড করে তোমাদেরকে দিয়ে দেবো। আর আমার যদি বেশি দেরি হয় মনে করাই দিও, কারণ আমি খুব দ্রুত ভুলে যাই এই বিভিন্ন কাজ থাকে, কাজের কারণে দেখা যায় যে ভুলে যাই। আপলোড করা আসলে জাস্ট কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু এই যে মনে থাকে না আর কি। সো আমি যদি আবার লেট করে ফেলি সো ফিল ফ্রি টু রিমাইন্ড মি अगेन। আচ্ছা এই গেল তাহলে আজকের টপিক। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই।